হ্যালো ক্লাস 8রা কি খবর বলো। হ্যালো 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 বাচ্চারা, সো সকলকে ওয়েলকাম টু পিডব্লিউ বাংলা 8, 9, 10 আমাদের ফাউন্ডেশন চ্যানেলে প্রত্যেককে ওয়েলকাম। সো আজকে তোমাদের কিন্তু কার্বন অ্যান্ড কম্পাউন্ডসের লাস্ট লেকচার। এতদিন আমরা প্রচুর পড়েছি, তাই না? এতদিন আমরা প্রথমে আমরা কি কি পড়েছিলাম, এই কার কার মনে রয়েছে তাড়াতাড়ি আমাকে কমেন্টসে বলো যে এই চ্যাপ্টারটা কার কার মনে রয়েছে আর কার কোথায় ডাউট রয়েছে। কেউ তো ডাউটের কথা আমাকে বলোই না কমেন্টসে, ফলে আমি বুঝতেই পারি না আদৌ কি তোমরা ক্লাস করছো কি করছো না। তো তোমরা কিন্তু যা যা ডাউট হবে আমাকে কমেন্টসে জানাবে। আর প্রত্যেককে বলছি এইটা কিন্তু নোটসটা নির্মাণ বাংলা বলে পিডব্লিউ অ্যাপে পুরোপুরি সমস্ত ক্লাসের নোটস পেয়ে যাবে, ঠিক আছে? তো কেউ কিন্তু নোটস ডাউনলোড করতে ভুলো না, তার কারণ শুধু নোটস নয়, তোমরা কিন্তু এটার প্র্যাকটিস শিটগুলোও পেয়ে যাচ্ছ। তো কেউ কিন্তু এটাকে মিস করবে না। যা যা ক্লাস হচ্ছে, যেহেতু এটা কমপ্লিটলি ফ্রি ব্যাচ, তোমাদের ফ্রিতে কোনো কিছু টাকা ইনভেস্টই করতে হচ্ছে না। এত ভালো একটা কন্টেন্ট, এই যে আমার পুরো একদম সুন্দর করে সহায়িকা থেকে শুরু করে সমস্ত ক্লাস বুক, টেক্সট বুক সমস্ত মিলিয়ে যে এত সুন্দর করে একটা কম্প্যাক্ট নোটস তোমরা কোথা থেকে পাবে? একদম ফ্রিতে কিন্তু তোমরা এই নির্মাণ বাংলা ক্লাসে পেয়ে যাবে, যেটা তোমরা পিডব্লিউ অ্যাপে গিয়ে সার্চ করে ডাউনলোড করতে হবে, ঠিক আছে? আর তার সাথে সাথে প্র্যাকটিস শিটও কিন্তু তোমরা প্র্যাকটিস করতে পারবে। তো যাই হোক, কার কার আমাদের এই যে চ্যাপ্টারটা চলছিল তার পুরোপুরি জিনিসপত্র মনে রয়েছে? প্রথমে দেখো আমরা কি কি পড়েছিলাম এই চ্যাপ্টারের। আমরা পড়েছিলাম হচ্ছে আগের দিনে যেটা পড়লাম সেটা হচ্ছে জ্বালানি সম্পর্কে, গ্রিন হাউস এফেক্ট সম্পর্কে। গ্রিন হাউস এফেক্ট সম্পর্কে প্রত্যেকের নিশ্চয়ই মনে রয়েছে। তারও আগের দিন আমরা কিন্তু কার্বন ডাই অক্সাইড আমাদের পৃথিবীতে দৈনন্দিন লাইফে কীরকমভাবে চলে, কার্বন চক্র ব্যাপারটা কি, বহুরূপতা ব্যাপারটা কি, এইগুলো বহুরূপতাটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, তোমাদের ওখান থেকে কোশ্চেন থাকেই থাকে। আর আজকের যেটা পড়ানো হবে সেটাও সব থেকে বেশি ইম্পর্টেন্ট পার্ট, আর এই পার্টটা তোমাদের মানে এই চ্যাপ্টারের মিডিল পোর্শনে রয়েছে, বাট আমি তাও লাস্টে পড়াচ্ছি। তোমাদের লাস্টে দেখবে এই চ্যাপ্টারের গ্রিন হাউস এফেক্টটা রয়েছে, পলিমার রয়েছে, বাট গ্রিন হাউস এফেক্টের কনসেপ্টটা আমি এর আগের দিনই করে নিয়েছি। তো চলো শুরু করা যাক, আর কথা না বাড়িয়ে। তো আমার পেন কোথায়? ইয়েস, হিয়ার ইজ মাই পেন। আজকে আমাদের কার্বন অ্যান্ড কম্পাউন্ডসের রিক্যাপ পোর্শনে কি পড়া হয়েছিল? আমরা আগের দিন জ্বালানি যে জীবাশ্ম জ্বালানি সম্পর্কে পড়েছিলাম, বিকল্প শক্তির উৎসগুলো পড়েছিলাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট গ্রিন হাউস এফেক্ট সম্পর্কে পড়েছিলাম এবং এর প্রভাব দেখেছিলাম। আর গ্রিন হাউস এফেক্টের জন্য দায়ী কোন গ্যাস? কমেন্টসে লেখো, গ্রিন হাউস এফেক্টের জন্য দায়ী কোন গ্যাস, সবথেকে প্রধান গ্যাসকে। আর সেটা ছাড়াও, অর্থাৎ যেটা আমাদের প্রধান গ্যাস বলেই দিতে যাচ্ছিলাম, বাট তোমরা এটা কমেন্টসে জানাবে, যেটা প্রধান গ্যাস ছাড়াও কিন্তু গ্রিন হাউস বাকি গ্যাসগুলো কি কি, এগুলো কিন্তু আমাকে একটু কমেন্টসে অ্যান্সার করবে, ঠিক আছে? আচ্ছা, তো আজকে তাহলে কি পড়ব? আজকে আমাদের পড়ব আমাদের পৃথিবীতে কার্বনের যে গ্যাসটা সবথেকে মানে কার্বনের কম্পাউন্ডের মধ্যে যে পরিমাণটা বায়ুমণ্ডলে মানে সবসময় ঘুরে চলেছে, এবং যেটা আমি এইমাত্র বললাম গ্রিন হাউসের সবথেকে প্রধান গ্যাস, গ্রিন হাউস এফেক্টের যার অবদান 50%, সেই গ্যাসটা সম্পর্কে আজকে পড়বে। এবং সেটার নাম কি? সেটার নাম হচ্ছে কার্বন ডাই অক্সাইড, CO2। এই গ্যাসটা সম্পর্কে আজকে আমরা ডিটেলসে জানবো এবং এটার ভৌত ধর্ম, রাসায়নিক ধর্ম, এর বিক্রিয়া সমস্ত কিছু জানবো। একে কী করে আমরা পরীক্ষাগারে প্রস্তুত করি সব কিছু কিন্তু আজকে আমরা জানবো। তো কার্বন ডাই অক্সাইডের ধর্ম পড়বো, এবং লাস্ট যেটা আমাদের রয়েছে কার্বন ঘটিত পলিমার এবং তাদের ব্যবহার, পলিমারগুলো সম্পর্কে আমরা জানবো। এই যে আমাদের প্লাস্টিক, টেফলন, টেরিলিন, তারপরে হচ্ছে পিভিসি বা পলিফিনাইল ক্লোরাইড, এইগুলো কি? এই পলিমার, এগুলো হচ্ছে মেনলি পলিমার। অসংখ্য কার্বনাস কম্পাউন্ডগুলো একে অপরের সাথে যুক্ত হতে 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 এইরকম অনেক বড় একটা শৃঙ্খল ঘটিত যৌগ তৈরি করে, এবং যেটাকে আমরা পলিমার বলে থাকি। এবং সেই পলিমারের জৈব পলিমার রয়েছে, অজৈব পলিমার রয়েছে, অর্থাৎ যেগুলো আমাদের জীবদেহের মধ্যে রয়েছে। এবং আমি সেটা পড়েওছি, কি বলতো, আমাদের মধ্যে ডিএনএ, প্রোটিন, আরএনএ, এটিপি, এগুলো সব কিছু হচ্ছে পলিমারের এক্সাম্পল, কিন্তু এটা জৈব পলিমার, তার কারণ এদেরকে জীবদেহে পাওয়া যাচ্ছে। এছাড়া প্রচুর অজৈব পলিমার রয়েছে, যেরকম আমি এক্সাম্পল দিলাম যে নাইলন, পিভিসি, পলিথিন, পলিইথিলিন, এগুলো হচ্ছে সব অজৈব পলিমার, অর্থাৎ এদেরকে কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে এবং এগুলো প্রত্যেকেই কিন্তু কার্বন দিয়ে তৈরি। সো এই কার্বনাস পলিমারগুলো সম্পর্কে আজকে আমরা পড়বো। তো চলো শুরু করা যাক, আর কথা না বাড়িয়ে প্রথমে আমরা পড়বো হচ্ছে কার্বন ডাই অক্সাইড সম্পর্কে। আচ্ছা, কার্বন ডাই অক্সাইড গ্যাস আমাদের বায়ুমণ্ডলে প্রায় 0.03% রয়েছে। খুব সামান্য পোর্শন থাকলেও কিন্তু এদের গ্রিন হাউস
এফেক্ট সবথেকে বেশি, গ্রিন হাউস এফেক্টের জন্য দায়ী সবথেকে বেশি গ্যাস হচ্ছে এই কার্বন ডাইঅক্সাইড গ্যাস। ওকে, আর কার্বন ডাইঅক্সাইড হচ্ছে আগের দিন আমি পড়িয়েছি একদম প্রথম দিন যে কার্বন ডাইঅক্সাইড হচ্ছে একটা সমযোজী যৌগ এবং এদের মধ্যে দ্বিবন্ধনযুক্ত সমযোজী যৌগ হয়। CO2-র যে স্ট্রাকচারটা এরকম স্ট্রাকচার হয় CO2-র, এটা কি দ্বিবন্ধনযুক্ত সমযোজী যৌগ এবং এটার স্ট্রাকচারটা আমি কিন্তু প্রথম দিনের ক্লাসে করিয়েছি। তো প্রথমে আমরা জানবো হচ্ছে এই কার্বন ডাইঅক্সাইডের আমাদের পৃথিবীতে কোথায় কোথায় দৈনন্দিন লাইফে ব্যবহার করা হয়। কার্বন ডাইঅক্সাইড গ্যাস তো প্রথমে আমরা পড়েছি, এটা হচ্ছে খুব সবথেকে প্রধান গ্রিন হাউস গ্যাস, যেটা আমাদের পৃথিবীর উষ্ণতাকে বৃদ্ধি করতে সবথেকে বেশি এর অবদান রয়েছে। কারণ হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের পরিমাণ বাকি অন্যান্য যে গ্রিন হাউস গ্যাসগুলো রয়েছে তাদের মধ্যে সবথেকে বেশি পরিমাণ থাকে। তার কারণ তুমি যে কোনো পদার্থকে যখন জ্বালাচ্ছ, ধরো তুমি যে কোনো কাঠ কয়লা জ্বালাচ্ছ, যে কোনো কিছু দহনের ফলে উৎপন্ন হয় কার্বন ডাইঅক্সাইড গ্যাস। এছাড়া এই যে আমাদের যে বিপাক ক্রিয়া হচ্ছে এর ফলেও যে আমাদের নিঃশ্বাসের মাধ্যমে কি নির্গত হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড গ্যাস নির্গত হচ্ছে। এই কার্বন ডাইঅক্সাইড গ্যাস আমাদের পৃথিবীর বায়ুমণ্ডলে অনেক পোর্শন রয়েছে এবং সেটা কত 0.03% আমাদের বায়ুমণ্ডলে রয়েছে CO2 গ্যাস, এই পার্সেন্টেজ রয়েছে। কিন্তু আমরা এই CO2 গ্যাসকে আমাদের দৈনন্দিন লাইফে অনেক কিছুতে ব্যবহার করে থাকি। তার প্রথম হচ্ছে ইউরিয়া প্রোডাকশন। আমাদের প্রথমেই রয়েছে ইউরিয়া, হচ্ছে কি, এটা হচ্ছে একটা জৈব সার। সার মানে জানো তো ওই গুতানোর সার না, কিন্তু সার মানে হচ্ছে ফার্টিলাইজার, যেগুলো আমাদের সাধারণত গাছপালাকে বৃদ্ধি করতে, গাছপালার সংরক্ষণে এগুলোতে ব্যবহার করা হয়, যে ফার্টিলাইজার। এরকম একটা জৈব সার হচ্ছে ইউরিয়া। এই ইউরিয়া প্রোডাকশনে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের ভূমিকা প্রচণ্ড পরিমাণে। আমাদের বায়ুমণ্ডলে তো কার্বন ডাইঅক্সাইড রয়েছে যেটা আমাদের গ্রিন হাউস ঘটাচ্ছে এবং গ্রিন হাউসের একটা উপযোগিতা রয়েছে, আমরা আগের দিন পড়েছি, নালে পৃথিবীকে পুরো বরফের কুণ্ড থেকে বাধাপ্রাপ্ত করছে, আমাদের প্রাণের অস্তিত্ব বজায় রেখেছে কিন্তু এই গ্রিন হাউস এফেক্টটি। বাট হ্যাঁ, বেশি পরিমাণে হয়ে গেলে অফকোর্স সেটা বিশ্ব উষ্ণায়ন ঘটায়, সেটা আলাদা ব্যাপার। বাট কার্বন ডাইঅক্সাইড যেগুলো বাতাসে রয়েছে সেগুলোকে কিন্তু ওটাকে ইউজ করে কিছু কাজ করতে পারি না। আমাদের যে ইউরিয়া প্রোডাকশন করতে হবে তার জন্য নিশ্চয়ই ল্যাবরেটরিতে কার্বন ডাইঅক্সাইড প্রডিউস করতে হবে, সেই কার্বন ডাইঅক্সাইডটাকে আমরা ইউরিয়া প্রোডাকশন করতে পারবো, তাই তো? তার মানে আমাদের বাতাসে কার্বন ডাইঅক্সাইডগুলোকে কিন্তু আমাদের শিল্প পদ্ধতিতে কাজে লাগানো পসিবল হয় না। তো তাই জন্য আমরা আমাদের একদম কৃত্রিম পদ্ধতিতে, পরীক্ষাগারে, ল্যাবরেটরি মেথডে কিন্তু বা শিল্প উৎপাদন পদ্ধতিতে কিন্তু আমরা কার্বন ডাইঅক্সাইডকে উৎপাদন করে থাকি, দিয়ে ওই গ্যাসটাকে আমরা বিভিন্ন কার্যে ব্যবহার করে থাকি। তো প্রথম আমাদের ব্যবহার রয়েছে ইউরিয়া প্রোডাকশনে কি করে কার্বন ডাইঅক্সাইড কাজে লাগে। তো জানো যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস কি হয়, অ্যামোনিয়া গ্যাসের সাথে, এই যে অ্যামোনিয়াটা হচ্ছে একটা তীব্র ঝাঁঝালো গ্যাস। এই অ্যামোনিয়ার কোন গ্যাস জানো? আমাদের পাবলিক টয়লেট থেকে দেখবে একটা খুব জঘন্য স্মেল আসে, স্কুলের টয়লেট, পাবলিক টয়লেট, এমনকি ঘোড়ার আস্তবল, এগুলো থেকে যে আমাদের ইউরিনের যে স্মেলটা, ঠিক সেই ইউরিনের মধ্যে যে স্মেলটা হয়, সেই স্মেলটা কেন হয় বলো তো? ইউরিন যখন আমরা বাথরুমে কি হয়, বা ওয়াশরুমে, এগুলোতে আমাদের যখন মূত্র নির্গত হয়, সেই তার মধ্যে থাকে হচ্ছে ইউরিয়া, আমাদের বডি থেকে নির্গত হয়, যেটা ইউরিনের মাধ্যমে নির্গত হয়। সেই ইউরিয়াটা বাইরে বেরিয়ে বিভিন্ন ব্যাকটেরিয়ার দ্বারা বিজারিত হয়ে ওটা অ্যামোনিয়া গ্যাস প্রোডাকশন করে। এই অ্যামোনিয়া গ্যাসের গন্ধটাই হচ্ছে আমরা পেয়ে থাকি এবং যেটা খুব তীব্র ঝাঁঝালো গন্ধ, যেটা একদমই বাজে গন্ধ হয়, ঠিক আছে? এই অ্যামোনিয়া গ্যাস কার্বন ডাইঅক্সাইড গ্যাসের সাথে মিশে কি হয়, তৈরি করে, মনে রাখবে এটার জন্য কাজে লাগে হচ্ছে, দেখো এখানে লেখা রয়েছে যে ফসল ফলানোর জন্য আমরা কার্বন ডাইঅক্সাইড গ্যাসের সাথে অ্যামোনিয়া গ্যাসের বিক্রিয়ায় ইউরিয়া উৎপাদন করা হয়। তার জন্য আমরা 200 ডিগ্রি সেন্টিগ্রেড ইউজ করি এবং 150 ATM চাপে যদি কার্বন ডাইঅক্সাইড আর অ্যামোনিয়া গ্যাসকে বিক্রিয়া ঘটানো হয়, তাহলে প্রথম স্টেপে উৎপন্ন হয় হচ্ছে NH2COO NH4। এই কম্পাউন্ডটার নাম হচ্ছে অ্যামোনিয়াম কার্বামেট।
এই অ্যামোনিয়াম কার্বামেটটা খুব অস্থায়ী একটা যৌগ। এই যৌগটা খুব অস্থায়ী। কিছুক্ষণ পরে এই অ্যামোনিয়াম কার্বামেট বিয়োজিত হয়ে গিয়ে, অস্থায়ী তো বেশিক্ষণ থাকতে পারে না ওই যৌগ অবস্থায়, এটা বিয়োজিত হয়ে উৎপন্ন করে ইউরিয়া আর জল। এই যে কম্পাউন্ডটা দেখতে পাচ্ছ, এই কম্পাউন্ডটাই আমাদের ইউরিয়া, যেটা জৈব সার রূপে কাজে লাগে। তাহলে ইউরিয়ার সংকেত কি? CONH2 বা এইভাবে লেখা হয় NH2CONH2। এইটা হচ্ছে আমাদের ইউরিয়ার সংকেত, যেটা আমরা কোথা থেকে পেয়ে থাকি? দুটো গ্যাস, কার্বন ডাই অক্সাইড আর অ্যামোনিয়া গ্যাসকে একসাথে বিক্রিয়া করিয়ে 200 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা 150 ATM চাপে প্রথমে অ্যামোনিয়াম কার্বামেট উৎপন্ন হয়। এই অ্যামোনিয়াম কার্বামেটটা যেহেতু একটু অস্থায়ী পদার্থ, সেটা কিন্তু বিয়োজিত হয়ে ইউরিয়া উৎপাদন করে। এই বিক্রিয়াটা ভেরি 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 ইম্পর্টেন্ট বিক্রিয়া। এই বিক্রিয়াটা কিন্তু তোমরা ভালো করে পড়বে। এরপরে আমাদের নেক্সট আমাদের ব্যবহার রয়েছে কাঁচ প্রস্তুতিতে, কিন্তু কার্বন ডাই অক্সাইড গ্যাসকে ব্যবহার করা হয়। কাঁচ দেখো, আমাদের দৈনন্দিন জীবনে কাঁচের ব্যবহার সাংঘাতিক। এটা চশমার কাজে দেখো, চশমার কাছে সব জায়গাতে কাঁচ রয়েছে। যখন এই যে আয়না তৈরিতে, তারপরে হচ্ছে যে কোনো কিছুতে আমরা যে কোনো কাচের, বিভিন্ন কাচের গ্লাস, কাচের পাত্র, সব কিছুতে আমরা কাঁচ লাগে, ঠিক আছে। কাচের বিভিন্ন যন্ত্রপাতি তৈরিতেও কিন্তু বিভিন্ন রকমের আসবাবপত্র তৈরিতে কাচের ব্যবহার রয়েছে, প্রচুর কাচের ব্যবহার রয়েছে। এই কাঁচ প্রস্তুতিতে কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, এই যে সোডিয়াম কার্বনেট, অর্থাৎ সোডা বলা হয় এটাকে, এইটাকে কাজে লাগানো হয়। এবং এই সোডিয়াম কার্বনেট তৈরিতে কিন্তু কার্বন ডাই অক্সাইড গ্যাসের ভূমিকা রয়েছে। আবার বলছি, কাঁচ তৈরিতে কাজে লাগে হচ্ছে সোডিয়াম কার্বনেট বা সোডা। এই সোডা তৈরির জন্য কিন্তু আমাদের কার্বন ডাই অক্সাইড গ্যাসকে কাজে লাগানো হয়। বিভিন্ন রকমভাবে এই সোডা তৈরি করা হয়। যদি তুমি সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে কার্বন ডাই অক্সাইড অ্যাড করো, তাহলেও কিন্তু Na2CO3 উৎপন্ন হবে আর উৎপন্ন হবে জল, ঠিক আছে। এই যে দেখো, এখান থেকে সোডিয়াম আর কার্বনেট মিলে, এটা ব্যালেন্স করা নেই, ব্যালেন্স করে দিচ্ছি। ব্যালেন্স করলাম, দেখো 2Na, Na2, আর এদিকে কটা আছে? হাইড্রোজেন, হাইড্রোজেন রয়েছে দুটো, এখানে হাইড্রোজেন দুটো, অক্সিজেন রয়েছে দেখো 2 আর 2 এ 4, এদিকে 3, আচ্ছা এখানে অক্সিজেনটা মেলেনি, দাঁড়াও মিলিয়ে দিচ্ছি। অক্সিজেন এখানে দুটো আর দুটো, ঠিক আছে, 3 1 4, ও না মিলে গেছে, তো মিলে গেছে অক্সিজেন, এখানে দুটো 4টে, তাহলে এখানে 3 আর 1 4। তার মানে এখানে খেয়াল করে দেখো, সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে যদি আমি কার্বন ডাই অক্সাইড গ্যাসকে বিক্রিয়া করাই, তাহলে এই যে এটা হচ্ছে আমাদের সোডা উৎপন্ন হয়েছে। এই সোডাটাই হচ্ছে কাঁচ প্রস্তুতিতে কাজে লাগে। কাঁচ আমাদের কোথায় কোথায় কাজে লাগে দেখো, চশমার কাঁচ প্রস্তুতিতে আমি বলছি, ক্যামেরা, বাল্ব, টিউবলাইট, আমাদের যে টিউবলাইটগুলো রয়েছে, এই টিউবলাইটগুলো কি আছে? কাঁচ দিয়ে তৈরি রয়েছে। তার মানে এই সমস্ত রকমের কাঁচ প্রস্তুতিতে যে সোডা ব্যবহার হয়, এই সোডা প্রস্তুতির ক্ষেত্রে কিন্তু আমরা কার্বন ডাই অক্সাইড গ্যাসকে কাজে লাগাই। এর পরের দেখে কোন ব্যবহারে কার্বন ডাই অক্সাইড গ্যাস কাজে লাগে। নেক্সট ব্যবহার দেখো রয়েছে হিমায়ক প্রস্তুতি। হিমায়ক মানে তোমরা কি জানো? এই যে এই ছবিটা দেখতে পাচ্ছ, এইটাকে বলা হয় মানে ড্রাই আইস। কেউ কি জানো এটার নাম? এটার নাম হচ্ছে ড্রাই আইস। এই ড্রাই আইস হিমায়ক বা রেফ্রিজারেটর, খাদ্য সংরক্ষণে কাজে লাগানো হয়। এই ব্যাপারটা কি ড্রাই আইস? কার্বন ডাই অক্সাইড তো নর্মালি আমরা জানো গ্যাস রূপে থাকে, কিন্তু কার্বন ডাই অক্সাইড গ্যাসটাকে তুমি যদি খুব উচ্চ চাপে, খুব চাপ দিয়ে প্রেশারাইজড করে দাও বা খুব নিম্ন উষ্ণতায় নিয়ে যাও, তুমি যদি উচ্চ চাপ আর নিম্ন উষ্ণতা কার্বন ডাই অক্সাইড গ্যাসকে দাও, তাহলে প্রথমে কার্বন ডাই অক্সাইডটা তরলে পরিণত হবে এবং সেখান থেকে কার্বন ডাই অক্সাইড গ্যাসটা কঠিন পদার্থে পরিণত হবে এবং ওটা দেখতে এক্স্যাক্ট ওই রকম বরফের কণার, মানে বরফ যেরকম, তুষার যেরকম দেখতে হয়, একদম ওই রকম দেখতে হয়ে যায় এবং ওটা এতটাই ঠান্ডা হয় যে ওটাকে হিমায়ক রূপে বা রেফ্রিজারেটরে, খাদ্য সংরক্ষণে আমরা কিন্তু ড্রাই আইসকে ব্যবহার করে থাকি। তাহলে দেখো এখানে কি বলেছে, যে CO2 গ্যাসকে বায়ুমণ্ডলে, এটা কি আছে, এটা এরকম হয়ে গেছে কেন? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এটা CO2 গ্যাসকে এরকম কেন দেখাচ্ছে এই ছবিগুলো? এগুলো না, এগুলো CO2, এই 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 CO2
টু, এগুলো সব CO2 আছে। এটা কিরকম হয়ে গেছে লেখাটা, এটাও CO2 হবে। ওকে, বড্ড বাজে দেখতে লাগছে এই লেখাগুলো, কি জঘন্য লাগছে। যাই হোক, কি বলেছে, কার্বন ডাই অক্সাইড গ্যাসকে, এটা এগুলো ব্ল্যাঙ্ক আছে মানে আমি বলে দিচ্ছি, 60 ATM প্রেসারে, এগুলো না অদ্ভুতভাবে ব্ল্যাঙ্ক হয়ে গেছে। যাই হোক, এটা যে বানিয়েছে তার দোষ। এনিওয়ে, CO2 গ্যাসকে যদি 60 ATM চাপে, অর্থাৎ আমি কি বললাম, উচ্চ চাপেও কার্বন ডাই অক্সাইড গ্যাসটাকে কি করতে হবে, প্রেসারাইজ করতে হবে। 30 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার নিচে যদি চাপ প্রয়োগ করা হয়, এবং সবসময় টেম্পারেচার কম রাখতে হয়, ঠিক আছে, তাহলে কার্বন ডাই অক্সাইড গ্যাসটা তরলে পরিণত হয়। ওকে, এবার তুমি যদি তার থেকেও কম উষ্ণতায় নিয়ে যাও, এরপরে বলেছে এই কার্বন ডাই অক্সাইড গ্যাসকে যদি আরও ঠান্ডা করা হয়, এবং সেটা কত, -78 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যদি নিয়ে যাওয়া হয়, তখন সেই কার্বন ডাই অক্সাইড গ্যাসটা জমে এরকম টাইপের তুষারের মতো হয়ে যায়। এটাকে বলা হয় শুষ্ক বরফ বা ড্রাই আইস, যেগুলো হিমায়ক রূপে ব্যবহার করা হয়। কত ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, -78 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কার্বন ডাই অক্সাইড গ্যাসটা জমে বরফের সদৃশ কঠিন পদার্থের মতো দেখতে হয়, এবং সেটা খুব ঠান্ডা হয়। এই কঠিন কার্বন ডাই অক্সাইডকে আমরা কি বলে থাকি, শুষ্ক বরফ বা ড্রাই আইস বলে থাকি। ওকে, এই দেখো, এইটা কেন শুষ্ক বরফ মনে হয়, তার কারণ দেখতে পুরো, দেখো, দেখে মনে হচ্ছে পুরো আইস, মানে একদম বরফ। দেখো যেরকম বরফের মধ্যে থেকে চারপাশ থেকে ধোঁয়া বেরোয়, এটার মধ্যে কিন্তু আরো বেশি পরিমাণে ধোঁয়া বেরোয়, দেখতে পাচ্ছ, চারপাশটা কিরকম ধোঁয়া 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 হয়ে গেছে, আর এটা কিন্তু বরফের থেকে অনেক বেশি ঠান্ডা। এবার এটাকে কোথায় কোথায় ব্যবহার করা হয়, দেখো, শুষ্ক বরফ হিমঘরে, অর্থাৎ যে কোল্ড স্টোরেজগুলো হয়, যেখানে মাছ, বড় বড় মাছ ঠাছকে বহু মানে দিন সংরক্ষণ করা হয়, শাক সবজি সমস্ত কিছুকে সংরক্ষণ করা হয় যেখানে, সেই বড় বড় কোল্ড স্টোরেজগুলোতে আমরা মাছ মাংস সবজি সংরক্ষণের ক্ষেত্রে আমরা এই ড্রাই আইসকে ব্যবহার করে থাকি। ক্লিয়ার? তাহলে কার্বন ডাই অক্সাইডকে আমরা কোথায় কোথায় ব্যবহার করছি, প্রথম আমরা দেখলাম হচ্ছে ইউরিয়া প্রোডাকশনে ব্যবহার করলাম, সেকেন্ড হচ্ছে হিমায়ক রূপে আমরা এই ড্রাই আইস প্রস্তুতিতে ব্যবহার করলাম, থার্ড হচ্ছে আমাদের কাঁচ প্রস্তুতিতে, সোডা প্রস্তুতির ক্ষেত্রে আমরা কিন্তু কার্বন ডাই অক্সাইডকে ব্যবহার করলাম। ঠিক আছে, নেক্সট বলেছে দেখো কার্বোজেন প্রস্তুতি। কার্বোজেন ব্যাপারটা কি, কার্বোজেন মানে হচ্ছে কার্বন ডাই অক্সাইডের সাথে অক্সিজেনের যে মিক্সচার, এই মিক্সচারটা যেখানে অক্সিজেন অফকোর্স বেশি পোরশন থাকে, এটা বেশি পোরশন থাকে, এটা কম পোরশন থাকে, এই মিক্সচারটাকে আমরা বলি কার্বোজেন। এই কার্বোজেন হচ্ছে যাদের শ্বাসকষ্টের প্রবলেম বা নিউমোনিয়ার হয়ে গেছে, যাদের এরকম হাঁপানি হচ্ছে, তো তাদের দেখবে অক্সিজেন মাস্ক দিয়ে তাদেরকে অক্সিজেন যাতে ফুসফুসে যায় তাই জন্য ইউজ করানো হয় অক্সিজেন মাস্ক। এবং সেক্ষেত্রে যে লিকুইড অক্সিজেনকে ইউজ করা হয় না, সেখানে কিন্তু পুরোপুরি অক্সিজেন গ্যাস থাকে না, তার মধ্যে সামান্য পোর্শন কার্বন ডাই অক্সাইড গ্যাসও থাকে। এবং এই মিক্সচারটাকেই আমরা বলে থাকি কার্বোজেন, যেটা নিউমোনিয়া আক্রান্ত রোগীদের শ্বাসকার্য চালানোর ক্ষেত্রে কিন্তু প্রয়োজনীয় পদার্থ। এটা মেডিসিন লাইনে, এটাকে চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হয়, যেখানে অক্সিজেনের সাথে কিছু পরিমাণ কার্বন ডাই অক্সাইড গ্যাসকে মিক্সড করে শ্বাসকষ্টর পেশেন্টদের কিন্তু ফুসফুসে যাতে অক্সিজেন প্রবেশ করতে পারে তার জন্য এটাকে ইউজ করা হয়। ঠিক আছে, এই কার্বোজেনটা এর আগেও আমরা পড়েছি, অক্সিজেন ওখানে। নেক্সট বলেছে অগ্নি নির্বাপক যন্ত্র, এটা খুব ভালো করে মাথায় রাখবে, ফায়ার এক্সটিংগুইশার। এই যে দেখবে আমাদের এখানেই রয়েছে, এইখানে রয়েছে, আমি এখানে ছবি এখানে দেখাতে পারছি না, এটা এইখানটায় রয়েছে আমাদের ফায়ার এক্সটিংগুইশার। ধরো বাই চান্স কোনো জায়গায় আগুন লেগে গেল, অগ্নি নির্বাপক যন্ত্র মানে কি, ধরো কোনো এই ধরো এখান থেকে কোথাও থেকে আগুনের ফুলকি এখন বেরিয়ে আসলো, পুরোটা ইলেকট্রিকে চলছে, হতেই পারে। তো এই অগ্নি নির্বাপক যন্ত্রের মধ্যে থাকে হচ্ছে সোডা, এবং তার সাথে থাকে সালফিউরিক অ্যাসিড, এবং দুটো মিক্সড হয়ে তৈরি হয় হচ্ছে কার্বন ডাই অক্সাইড। এই কার্বন ডাই অক্সাইডটা কিন্তু আগুন নেভাতে সাহায্য করে, মাথায় রাখবে, লেখা আছে এখানে, না তো আমি লিখে দিচ্ছি, যে CO2 গ্যাস আগুন নেভাতে সাহায্য করে। আমরা পড়েছি অক্সিজেন হচ্ছে আগুন জ্বালাতে সাহায্য করে, ওটা হচ্ছে একটা দাহ্য গ্যাস, মানে দাহ্য গ্যাস বলবো না, দহনের সহায়ক গ্যাস। হাইড্রোজেন ইজ এ দাহ্য গ্যাস। ঠিক আছে, তাহলে আগুন নেভাতে সাহায্য করে কে, কার্বন ডাই অক্সাইড গ্যাস।
এই কার্বন ডাই অক্সাইড গ্যাসকে ব্যবহার করে আমরা আগুন নেভাই। কোনো জায়গায় যদি আগুন ধরে যায় সেটা দেখবে দুটো টাইপের অগ্নি নির্বাপক যন্ত্র হয়। একটা হচ্ছে তোমার অ্যাসিড বেস, মানে যেটা সোডা অ্যাসিড টাইপ ফায়ার এক্সটিংগুইশার, আরেকটা হয় হচ্ছে ফোম টাইপ ফায়ার এক্সটিংগুইশার। ফোমের মাধ্যমে বা ফেনা হয়ে ফোম তৈরির মাধ্যমে ফায়ারটাকে বা আগুনটাকে বন্ধ করে দেয়। আমি এখানে যেটা পড়বো সেটা হচ্ছে সোডা অ্যাসিড টাইপ ফায়ার এক্সটিংগুইশার, যেখানে আমরা কি বলেছি দেখো, আগুন নেভানোর কাজে অগ্নি নির্বাপক যন্ত্রে কার্বন ডাই অক্সাইড গ্যাসকে ব্যবহার করা হয়। অর্থাৎ কার্বন ডাই অক্সাইড গ্যাসের কাজ কি? আগুনকে নিভিয়ে দেওয়া। অক্সিজেনের কাজ কি ছিল? দহনের সহায়ক বা মানে কোনো একটা পদার্থ, যেটা ধরো অক্সিজেন কিন্তু নিজে জ্বলে না, ও কিন্তু দাহ্য করতে বা দহন করতে সহায়ক করে, মানে হেল্প করে। যেমন এই যে কয়লাকে তুমি জ্বালাচ্ছ, আশেপাশে যদি অক্সিজেন গ্যাস না থাকে তুমি কিন্তু জ্বালাতে পারবে না। তার মানে অক্সিজেন গ্যাস নিজে জ্বলে না, কিন্তু অন্যকে জ্বলতে সাহায্য করে। তুমি একটা নিভন্ত পাটকাঠিকে অক্সিজেন গ্যাস জারের মধ্যে প্রবেশ করলে ওটা শিখা সহ জ্বলে উঠবে। কিন্তু হাইড্রোজেন গ্যাসের মধ্যে যদি তুমি ওটাকে প্রবেশ করাও, হাইড্রোজেন গ্যাস কি করবে? ওই পাটকাঠিটাকে নিভিয়ে দেবে, কিন্তু নিজে দাউ দাউ করে জ্বলে উঠবে। তার মানে হাইড্রোজেন হচ্ছে দাহ্য, ও নিজেই জ্বলে, অন্যকে নিভিয়ে দিয়ে নিজেই জ্বলতে সাহায্য করে। আর কার্বন ডাই অক্সাইড গ্যাস হচ্ছে নিজেও জ্বলে না, অন্যকে জ্বালাতেও সাহায্য করে না। তার মানে এ কিন্তু নিজেও জ্বলে না, এমন নয় যে নিজে জ্বলে উঠবে, নিজেও জ্বলে না, অন্যকে দহনের সহায়কও নয়, দহনের সহায়তা করে না, উল্টো আরও আগুন নেভাতে সাহায্য করে। ঠিক আছে, কিন্তু অদ্ভুতভাবে মনে রাখবে কার্বন ডাই অক্সাইড কিন্তু ধাতু বা তেল জাতীয় কোনো আগুনকে নিভাতে পারে না। আবার বলছি, এটা খুব ইম্পর্টেন্ট, আমি ইয়েলো কালার করে রেখেছি। কোনো ধাতব আগুন, ধরো তুমি ম্যাগনেসিয়াম রিবনকে, ম্যাগনেসিয়ামের ফিতাকে জ্বালিয়ে তুমি কার্বন ডাই অক্সাইড গ্যাসের মধ্যে প্রবেশ করিয়েছো। কার্বন ডাই অক্সাইড গ্যাস কিন্তু ম্যাগনেসিয়ামের ফিতাকে নিভাতে পারে না। তাহলে এবার তোমাদের মনে হবে কি স্বাভাবিক, ম্যাগনেসিয়ামের ফিতাকে তুমি আগুন জ্বালিয়ে, আমি জানি ম্যাগনেসিয়াম হচ্ছে একটা দাহ্য পদার্থ, মানে ও কিন্তু সুন্দর একটা যে ফুলঝুরির মতো একদম সাদা রঙের মানে ফ্লেম তৈরি করে ও কিন্তু জ্বলতে থাকে, একদম ফুলঝুরির মতো দেখতে লাগে। তো ওই ম্যাগনেসিয়াম রিবনকে আমি যদি জ্বলন্ত অবস্থায় কার্বন ডাই অক্সাইড গ্যাসের মধ্যে প্রবেশ করাই, তাহলে উচিত ছিল কি? কার্বন ডাই অক্সাইড গ্যাস উচিত ছিল ম্যাগনেসিয়ামের আগুনটাকে নিভিয়ে দেওয়া, কিন্তু এটা হয় না। ম্যাগনেসিয়াম কিন্তু একইভাবে জ্বলতে থাকে এবং ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করে। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে এই কার্বন ডাই অক্সাইড কিন্তু নর্মাল যে ছোটোখাটো আগুন রয়েছে সেই আগুনগুলোকে নিভাতে সাহায্য করে। বড় বড় যে সোডিয়াম, ধরো মানে সোডিয়ামকে জলে দিলে যে বিস্ফোরণ হয়ে গেল, বা ম্যাগনেসিয়াম থেকে যে আগুন তৈরি হচ্ছে, এই আগুনগুলোকে নিভাতে পারে না। তার কারণ হচ্ছে এই কার্বন ডাই অক্সাইড গ্যাসটা অতিরিক্ত উত্তাপের প্রভাবে বা অতিরিক্ত তাপের প্রভাবে বিয়োজিত হয়ে গিয়ে কার্বন আর অক্সিজেনে পরিণত হয়। কেন এটা নেভাতে পারে না? তার তো কারণ রয়েছে। তার কারণ কার্বন ডাই অক্সাইড গ্যাস অতিরিক্ত তাপের প্রভাবে কার্বন মানে কালো কোক আর অক্সিজেনে বিয়োজিত হয়ে যায়। এই যে অক্সিজেনটা এই যে বিয়োজিত হয়ে গেল, এটা কি অতিরিক্ত তাপ? এটা কিন্তু নর্মাল না, এটা অতিরিক্ত উষ্ণতার প্রভাবে হয়। এই অক্সিজেন যেটা তৈরি হলো না, অক্সিজেনটা কি গ্যাস? দহনে সহায়ক গ্যাস। তাহলে অক্সিজেন কি করবে? এটা তো দহনে সহায়ক। এই অক্সিজেন আগুন জ্বালাতে সাহায্য করে। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি যে অক্সিজেন যেটা উৎপন্ন হয়ে যাচ্ছে অতিরিক্ত তাপের প্রভাবে, এই অক্সিজেনটাই কিন্তু ফার্দার কি করতে সাহায্য করছে? আগুন জ্বালাতে সাহায্য, মানে দহনে সহায়ক করছে। তার মানে এখান থেকে আমরা কি বলতে পারি? কার্বন ডাই অক্সাইডটা নর্মাল কিছু আগুনকেও নেভাতে পারে, ঠিক আছে, কিন্তু তেল জাতীয় বা ধাতু জাতীয় যে বড় বড় মানে বিশাল পরিমাণ আগুনকে কিন্তু, বা উচ্চ যেখানে উষ্ণতার সৃষ্টি হয় সেটাকে ও কিন্তু নেভাতে পারে না। তার একমাত্র কারণ উচ্চ উষ্ণতার ফলে কার্বন ডাই অক্সাইড নিজে বিয়োজিত হয়ে অক্সিজেন প্রোডাকশন করে দিচ্ছে। এই অক্সিজেনটার কাজ হচ্ছে আগুনটাকে আরও বাড়িয়ে দেওয়া, আগুন জ্বালানো কাজ।
কার্বন ডাই অক্সাইড যখন শুধু ছিল ওর ছিল আগুন নিভিয়ে দিতে, বাট কার্বন ডাই অক্সাইড যখন বিয়োজিত হয়ে কার্বন আর অক্সিজেনে পরিণত হয়ে যাচ্ছে, এই অক্সিজেনটা তো চাই যে আরো আগুন জ্বলুক, তাই না? তার মানে ওই অক্সিজেনটা যেটা কার্বন ডাই অক্সাইড থেকে তৈরি হচ্ছে, অক্সিজেনটার প্রভাবে কিন্তু ওই আগুনটা আরো জ্বলতে সাহায্য হচ্ছে বা আগুনটা আরো জ্বলে উঠছে, তখন আর আগুন নিভাতে পারছে না। আশা করি বোঝা গেছে, এটা আমি আবার একটু বাদেই বোঝাবো। যাই হোক, তাহলে আমরা দেখে নিলাম যে কি করে অগ্নি নির্বাপক যন্ত্রে কার্বন ডাই অক্সাইডকে কাজে লাগিয়ে আগুনকে নেভানো হয়, এবং এটার একটা ছবি আমি এখানে দিয়ে দিয়েছি। এই যে বললাম ফায়ার এক্সটিংগুইশার, এই যে দেখবে প্রত্যেকের স্কুলে, তোমাদের প্রত্যেকের স্কুলে ফায়ার এক্সটিংগুইশার রয়েছে, প্রত্যেকের স্কুলে নিশ্চয়ই রয়েছে। তোমরা কি দেখেছো নাকি আমাকে কমেন্ট করে জানাও যে কারা কারা এই ফায়ার এক্সটিংগুইশার এই যন্ত্রটাকে স্কুলের দেখবে দেয়ালে অনেক সময় কানেক্ট থাকে, ল্যাবরেটরিতে এরকম থাকে এই যন্ত্রটা। এই যন্ত্রটার কাজ হচ্ছে পুরোটার এই যে এখানটার ভেতরে না, এই যে এটার ভেতরে রয়েছে সোডিয়াম বাইকার্বনেট বা সোডিয়াম কার্বন, এই দেখো লেখা আছে এটার মধ্যে। ওই যে বললাম সোডা অ্যাসিড টাইপ ফায়ার এক্সটিংগুইশার, এটার নাম কি? সোডা অ্যাসিড টাইপ, সোডা অ্যাসিড টাইপ ফায়ার এক্সটিংগুইশার বা অগ্নি নির্বাপক যন্ত্র। দু রকমের হয়, একটা সোডা অ্যাসিড টাইপ আর একটা হচ্ছে ফোম টাইপ। ঠিক আছে, ফোম টাইপটা আমাদের নেই, সোডা অ্যাসিড টাইপটাই আমি দেখবো। তো কি হয়, এই যন্ত্রটার মধ্যে দেখতে পাচ্ছ এখানটা আমি ছবি দিয়েছি। এই যে যন্ত্রটার মধ্যে এখানটায় দেখো নীল নীল করে, এই যে নীল কালারের একটা দ্রবণ রয়েছে, দেখতে পাচ্ছ? এই নীল কালারের দ্রবণটা কি? এটা হচ্ছে সোডা। দেখো এখানে লেখা আছে এই যে সোডা Na2CO3, এইটা হচ্ছে নীল কালারের দ্রবণটা। এবং খেয়াল করে দেখতে পাচ্ছ এখানটা একটা কাচের মতো একটা বোতলের মতো রয়েছে, দেখতে পাচ্ছিস এখানটা একটা কাচের বোতলের মতো অংশ রয়েছে। এই কাচের বোতলটা কিছুই না, এটার মধ্যে সালফিউরিক অ্যাসিড ভরা থাকে। এটার মধ্যে কি ভরা থাকে? এটার মধ্যে ভরা থাকে H2SO4, সালফিউরিক অ্যাসিড ভরা থাকে। আর এইটা কি? এটা হচ্ছে আমাদের সোডা বা সোডিয়াম কার্বনেট, Na2CO3। কোনো জায়গায় দেখবে বইতে কোনো জায়গায় এখানে সোডিয়াম বাইকার্বনেটও লেখা আছে, কোনো আলাদা নাই, একই রকমের। ঠিক আছে, একই রকমের প্রায় জিনিস থাকে, সোডিয়াম কার্বনেটও যা হবে সোডিয়াম বাইকার্বনেটও তাই হবে। তো এই সালফিউরিক অ্যাসিডটা এই বোতলটার মধ্যে থাকে এবং এটা কাচের বোতলের মধ্যে রাখা আছে। এবারে এই যে এখানটায় একটা নবের মতো থাকে, ধরো কোনো জায়গায় ফট করে আগুন লেগে গেছে, এবারে এইখানটায় থাকে একটা প্লাঙ্গার বলে একটা মানে নাম আছে এটার। এই জায়গাটায় থাকে হচ্ছে প্লাঙ্গার, যেখানটায় যে নব বলা আছে না, এইখানটায় থাকে হচ্ছে প্লাঙ্গার। তুমি যেরকম পিচকারি দেওয়ার সময় যেরকম এরকম টানো না, বা বন্দুককে মানে থাকে না বন্দুক আলা পিচকারি, যে ফচ করে এরকমভাবে বন্দুকের শাটারটা করলে জল বেরিয়ে যায়, এখানেও থাকে হচ্ছে সেরকমই একটা প্লাঙ্গার। সেই প্লাঙ্গারটাকে যদি তুমি এরকম প্রেস করো, সাথে সাথে প্রেস করার হলে কি হবে, এইখানের যে সালফিউরিক অ্যাসিডের বোতলটা ফেটে যাবে এবং ফেটে গিয়ে সালফিউরিক অ্যাসিডটা এই সোডাটার সাথে বা সোডিয়াম কার্বনেটের সাথে মিশে যাবে। আবার বলছি, এটা হচ্ছে পুরোটা দেখতে পাচ্ছিস, এটা হচ্ছে সোডা বা সোডিয়াম কার্বনেটের দ্রবণ। ঠিক আছে, এটা সোডিয়াম কার্বনেটের দ্রবণ। এবং এই বোতলটার, এটা হচ্ছে একটা কাচের বোতল যেটার মধ্যে কি আছে? সালফিউরিক অ্যাসিড ভরা আছে। খুব ভালো কথা। এবারে এখানটা একটা প্লাঙ্গার থাকে, মানে এরকম একটা বন্দুকের মানে ট্রিগারের মতো একটা দিয়ে দেওয়া থাকে। যদি কখনো ফায়ার বা কোনো একটা জায়গায় আগুন লাগে, আমরা ওই যন্ত্রটাকে নিয়ে এই জায়গাটা হচ্ছে এখান থেকে কার্বন ডাই অক্সাইডটা পাইপের মাধ্যমে বেরিয়ে আসে, ঠিক এই জায়গাটা এইখানটা একটা থাকে প্লাঙ্গার, যেটাকে প্রেস করলেই এই সালফিউরিক অ্যাসিডের যে কাচের বোতলটা এটা ফেটে যায় এবং এখান থেকে সালফিউরিক অ্যাসিড বেরিয়ে এখানটায় এই যে সোডা যেটা রয়েছে এই সোডার সলিউশনের সাথে মিশে যায়। তার মানে এখন কি হবে, এই সোডার দ্রবণের সাথে সালফিউরিক অ্যাসিডটা মিশে যাবে। ঠিক আছে, মিশে বিক্রিয়া হয়। কীরকম বিক্রিয়া? উৎপন্ন হয় সোডিয়াম সালফেট, উৎপন্ন হয় কার্বন ডাই অক্সাইড, আর উৎপন্ন হয় জল। ভালো করে বিক্রিয়াটা খেয়াল করো। সোডিয়াম কার্বনেটের দ্রবণ বা সোডার দ্রবণের সাথে সালফিউরিক অ্যাসিডটা মিক্সড হয়ে বা মিশে গিয়ে উৎপন্ন করে সোডিয়াম সালফেট, যেটার কোনো কাজ নেই, যেটা এখানটায় নিচে থিতিয়ে পড়ে, আর উৎপন্ন হয় হচ্ছে কার্বন ডাই অক্সাইড গ্যাস।
এইটাই হচ্ছে আমাদের আসল জায়গা। এই যে কার্বন ডাই অক্সাইড গ্যাসটা তৈরি হচ্ছে, এটাই কিন্তু এই যে পাইপটা দেখতে পাচ্ছি, আর এটা খুব তাড়াতাড়ি প্রডিউস হয়, মানে প্রচুর, মানে হুড় করে কার্বন ডাই অক্সাইড গ্যাস প্রডিউস হতে থাকে। এবং এই পাইপটা, এই যে কালো পাইপটা দেখতে পাচ্ছি, এই পাইপটার এই যে মুখে যে চোঙালো মতো একটা জায়গা আছে, ওখান থেকে কার্বন ডাই অক্সাইডের স্প্রে, মানে যেই জায়গাটায় ধর আগুন লেগেছে এই রকমভাবে করতে থাকা হয়, মানে একদম এই পাইপটা দিয়ে এরকম করে পুরো কার্বন ডাই অক্সাইড গ্যাসটাকে ওই আগুনটার মধ্যে ছিটিয়ে মানে ইয়ে করে দেওয়া হয় আর কি, স্প্রে করে দেওয়া হয় যাতে আগুনটা নিভে যায়। তার মানে এই কার্বন ডাই অক্সাইড গ্যাসটাই আগুন নেভাতে সাহায্য করে, আগুন নেভায়, ঠিক আছে। এইভাবেই আমরা অগ্নি নির্বাপক যন্ত্রে কাজ করি। এবার এটার আরও অনেক রকমের প্রসেস আছে, আমি এত ডিটেলসে যাচ্ছি না, মোটামুটি এইভাবে কাজটা করে, ঠিক আছে। তাহলে বোঝা গেছে কার্বন ডাইঅক্সাইড কী করে কাজ করে। মাথায় রাখবে, বিশাল পরিমাণ আগুনের ক্ষেত্রে কিন্তু এই ফায়ার এক্সটিংগুইশার কাজ করে না। কারণ কি, বিশাল পরিমাণ আগুন যখন মানে বেরোতে থাকছে, তখন কার্বন ডাই অক্সাইড গ্যাসটা কী হবে, অতিরিক্ত উত্তাপের প্রভাবে এটা বিয়োজিত হবে, অক্সিজেন গ্যাস উৎপন্ন করবে। তখন ওই অক্সিজেনটা আবার কি করবে, আবার আগুন আরও জ্বালিয়ে দিতে, মানে আরও আগুনের দহনটা বাড়াতে সাহায্য করবে। তো অতিরিক্ত পরিমাণ আগুনের ক্ষেত্রে কিন্তু অনেক সময় এই সোডা টাইপ মানে ফায়ার এক্সটিংগুইশারটা কাজ করে না। আশা করি ক্লিয়ার। চলো এর পরের ব্যবহারটা ঝট করে দেখে নিই। এর পরের ব্যবহারটা তো তোমরা সাংঘাতিকভাবে জানো। কোল্ড ড্রিঙ্কস কে কে খেতে পছন্দ করিস বলতো? আর কার কোন কোল্ড ড্রিঙ্কসটা ভালো লাগে? আমার ভালো লাগে হচ্ছে স্প্রাইট ভালো লাগে, ঠিক আছে। যদিও কোল্ড ড্রিঙ্কস খাওয়া কিন্তু একদম ভালো না, আমাদের স্বাস্থ্যের পক্ষে কোল্ড ড্রিঙ্কস ভীষণ খারাপ, যেহেতু ওটা একদম চিনির মানে সুগার সলিউশন মেশানো থাকে, তো আমাদের শরীরের পক্ষে ভীষণ ক্ষতিকারক। এনিওয়ে, বাট তাও আমরা তো এই যে মানে সামনে যে পুজো আসছে, তো স্বাভাবিকভাবে আমরা কোল্ড ড্রিঙ্কস তো খাবো। তো কোল্ড ড্রিঙ্কস কার কোনটা পছন্দ? আমার পছন্দ যেমন স্প্রাইট পছন্দ, আমার থামস আপ, কোকা কোলা, থামস আপ ভালো লাগে বেশ, তো ভালো লাগে। যাই হোক, তোদের কোনটা পছন্দ কমেন্টস করে জানাবি তো, কার কোন কোল্ড ড্রিঙ্কস খেতে সব থেকে ভালো লাগে, ঠিক আছে। যদিও কোল্ড ড্রিঙ্কস খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুব ক্ষতিকারক, খাবি না কেউ, বাট যাদের ভালো লাগে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে পারিস। ওকে, আচ্ছা, কোল্ড ড্রিঙ্কস কারা কারা খেয়েছিস? সবাই খেয়েছিস। কোল্ড ড্রিঙ্কসের বোতলকে কি করবি, যখন নতুন কিনবি, স্প্রাইটের বোতল কিনবি, খুব করে ঝাঁকাবি, ঝাঁকিয়ে বুকটিটা খুলে দিবি। খোলার পর সাথে সাথে কি হবে দেখবি, হুড়মুড় করে প্রচণ্ড মানে একদম ফ্যানার মতো একদম ভরভর করে সব বেরিয়ে যায়। তো এটা কেন বেরোয়? তার কারণ, বা কোল্ড ড্রিঙ্কসকে তুই যদি অনেকক্ষণ ধরে তুই মুখটিটা খুলে রেখে দিস, মুখটি মানে হচ্ছে ঢাকনা, আমি মুখটি বলি, তো ওই ঢাকনাটাকে যদি খুলে রেখে দিস, তো কিছুক্ষণ পরে দেখবি কোল্ড ড্রিঙ্কসটার মধ্যে আর কোনো ঝাঁজ নেই, ওটা ভালো লাগবে না খেতে। তুই একটা স্প্রাইটের বোতলকে বা মানে কোকা কোলার বোতলকে খুলে না, ঢাকনাটা খুলে অনেকক্ষণ ধরে রেখে দে, অনেকক্ষণ ধরে ওই জিনিসটা গরম হতে শুরু করবে, জানিস তো, বাতাসের এমনি নর্মাল টেম্পারেচারে রাখলে ওটা গরম হয়ে যাবে, এবং আস্তে আস্তে দেখবি ওর ঝাঁজটা যেটা খেলেই ঢেকুর উঠতে থাকে, ঠিক আছে, তো ওই ঝাঁজটা দেখবি চলে যাচ্ছে। কিন্তু এটা কারণটা কি? তার কারণ, এই সোডা ওয়াটার বা কোল্ড ড্রিঙ্কসের মধ্যে উচ্চ চাপে, নিম্ন উষ্ণতায় কার্বন ডাই অক্সাইড গ্যাসকে প্রেশারাইজড করে, যে উচ্চচাপ বলছি, হাই প্রেশার দিয়ে ওই সোডা ওয়াটারের মধ্যে দ্রবীভূত করে রাখা হয়। আবার বলছি, যখন সোডা ওয়াটারটাকে তৈরি করা হয়, তো ওটার মধ্যে উচ্চ চাপে, দেখো লেখা আছে কি, আমি লিখে দিচ্ছি, উচ্চ চাপে CO2 গ্যাসকে, নিম্ন উষ্ণতায়ও হবে, টেম্পারেচার কম রাখা হয়, দেখবে কোল্ড ড্রিঙ্কসের টেম্পারেচার কম থাকে। যখনই টেম্পারেচার আবার বৃদ্ধি হতে শুরু করে, মানে গরম হয়ে যায়, তখন দেখবে ঝাঁজটা আর থাকে না। গরম কোল্ড ড্রিঙ্কস খেতে একদম ভালো, কারণ ঝাঁজ থাকে না তখন। উচ্চ চাপে আর নিম্ন উষ্ণতায় কার্বন ডাই অক্সাইড গ্যাসকে সোডা ওয়াটারে দ্রবীভূত থাকে, এবং এই CO2টার কারণেই কিন্তু ঝাঁজ তৈরি হয়। আর
আর যেহেতু উচ্চ চাপে রাখা হয়েছে, উচ্চ চাপে কার্বন ডাই অক্সাইড গ্যাস জলে ভালো মাত্রায় দ্রবীভূত করা যায়। কার্বন ডাই অক্সাইড গ্যাস মোটামুটি জলে দ্রবীভূত হয়, কিন্তু চাপ বাড়ালে ওই দ্রবীভূত হওয়ার প্রবণতা আরও বৃদ্ধি পায়। তাই জন্য দেখবে তুমি যখন মানে মুখটিটাকে খুলে দিচ্ছ, তখন হুড়মুড় করে অনেক কার্বন ডাই অক্সাইড গ্যাস একসাথে বেরোনোর চেষ্টা করে, এবং সেটা কি একা একা বেরোতে পারে না। ওই কার্বন ডাই অক্সাইড গ্যাসটা কোথায় দ্রবীভূত আছে? জলের মধ্যে বা কোল্ড ড্রিঙ্কসটার মধ্যে দ্রবীভূত রয়েছে। তো ওই জল সমেত কার্বন ডাই অক্সাইডটা বেরিয়ে যেতে চেষ্টা করে। তো এই কারণেই কিন্তু বুদবুদ হয়ে ফেনা হয়ে ওরকম ভুস করে একটা একসাথে পুরো অনেকগুলো কোল্ড ড্রিঙ্কস বেরিয়ে আসে। ওটা কেন? তার কারণ যখনই তুমি ঢাকনাটা খুলে দিচ্ছ, তার মানে চাপ মুক্ত হয়ে যাচ্ছে। কি বললাম বুঝতে পারছো? তুমি যখন কোল্ড ড্রিঙ্কসের বোতল কিনে রেখেছো, তখন তো ঢাকনাটা একদম সিল করে আটকানো। তো তখন কি আছে? তখন ওর মধ্যে উচ্চ চাপে নিম্ন উষ্ণতায়, মানে টেম্পারেচার ওখানে অনেক ঠান্ডা থাকে, নিম্ন উষ্ণতায় কার্বন ডাই অক্সাইড গ্যাসকে ওই সোডা ওয়াটারটার মধ্যে বা ওই যে কোল্ড ড্রিঙ্কসটার মধ্যে দ্রবীভূত করা রয়েছে। যখন ঢাকনা খোলা হয়, তখন CO2 চাপ মুক্ত হয়। কারণ ঢাকনা খুলে দিয়েছে, তার মানে চাপ কমে গেছে। চাপ যখন ঢাকনাটা বন্ধ ছিল, তখন উচ্চ চাপে ওটার মধ্যে দিয়ে আর কেউ ঢুকতেও পারছিল না, বেরোতেও পারছিল না, পুরো চাপ দিয়ে বন্ধ করে দেওয়া ছিল। যখনই তুমি ঢাকনাটা খুলে দিচ্ছ, তাহলে CO2টা চাপ মুক্ত হচ্ছে, এবং উচ্চ চাপ মানে এবং CO2 একসাথে বলতে কোল্ড ড্রিঙ্কসের সাথে CO2, দ্রবীভূত CO2 সোডা ওয়াটারের সাথে বেরিয়ে আসার চেষ্টা করে। এবং যার ফলেই কিন্তু বুদবুদ সৃষ্টি হয়, বুদবুদ সৃষ্টি হয়। মানে এই যে দেখতে পাচ্ছ না যে এত হুস করে বেরিয়ে আসে, সেটা কারণটা কি? কারণ কার্বন ডাই অক্সাইড গ্যাসটা চাপমুক্ত হয়েছে, কারণ তুমি ঢাকনি খুলে দিয়েছো। এবার তুমি যখন ওটাকে আরও ঝাঁকানোর ফলে কি হবে? কার্বন ডাই অক্সাইড গ্যাসটা আরও বেশি করে বেরোনোর চেষ্টা করবে, যার ফলে তখন ধরো নর্মাল অবস্থায় ঢাকনা খুললে জানা হবে, ঝাঁকিয়ে একসাথে ঢাকনাটা খুললে একসাথে ভেতরের সব কার্বন ডাই অক্সাইড গ্যাসগুলো বেরোনোর চেষ্টা করবে। তার ফলে কিন্তু এখানে প্রচণ্ড হুস করে পুরো কোল্ড ড্রিঙ্কসটা বেরিয়ে আসবে। তাই বলা হয় সোডা ওয়াটার প্রস্তুতির ক্ষেত্রে কিন্তু কার্বন ডাই অক্সাইড গ্যাসকে কাজে লাগানো হয়। মাথায় থাকবে তাহলে, সোডা ওয়াটার প্রস্তুতি বা কোল্ড ড্রিঙ্কস প্রস্তুতিতে আমরা কিন্তু কার্বন ডাই অক্সাইড গ্যাসকে কাজে লাগাই। ঠিক আছে? কেউ কিন্তু খাবে না সোডা ওয়াটার। ওকে, এবারে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে এতক্ষণ তো ব্যবহার নর্মাল আমাদের শিল্প প্রযুক্তিতে কোথায় কোথায় কার্বন ডাই অক্সাইড গ্যাস ব্যবহার হয় আমরা কিন্তু পড়ে নিয়েছি। এবার আমরা কি পড়বো পরীক্ষাগারে কোথায় আমরা বা কিভাবে আমরা কার্বন ডাই অক্সাইড গ্যাসকে প্রস্তুত করতে পারি। ফার্স্ট আমাদের কি কি যন্ত্রপাতিকে ইউজ করতে হবে তো একবার দেখে নিই। দেখো, আমরা ইউজ করব একটা উলফ বোতল। কি নাম? উলফ বোতল। এটা হচ্ছে একটা উলফ বোতল, যেখানে একটা দীর্ঘ নল ফানেলকে রাখা আছে, আর এদিক থেকে একটা নির্গম নলকে গ্যাস জারের মধ্যে রাখা আছে। কোনটা? এটা কি? এটা হচ্ছে একটা উলফ বোতল। এটা হচ্ছে আমাদের দীর্ঘ নল ফানেল। এটার নাম হচ্ছে নির্গম নল, আর এটা হচ্ছে আমাদের গ্যাস জার। ঠিক আছে? আর গ্যাস জারটার এখান দিয়ে কি হয় দাঁড়াও আমি বলছি এবার কি ঘটনাটা ঘটে। আমাকে প্রথমে কি কি কম্পাউন্ড নিতে হবে? আমাকে নিতে হবে ক্যালসিয়াম কার্বনেট বা মার্বেল। দেখো, মার্বেল পাথর নিতে হবে, ক্যালসিয়াম কার্বনেট। পরীক্ষাগারে কার্বন ডাই অক্সাইড গ্যাসকে কি করে প্রস্তুত করব? নর্মাল বায়ুতে তো আছেই, বাট আমরা পরীক্ষাগারে কি করে প্রস্তুত করব? ল্যাবরেটরিতে। তার জন্য আমাকে নিতে হবে কতগুলো মার্বেল বা চুনা পাথর। এখানে তোমার যদি চুনা পাথর লেখা থাকে একই, আমাকে নিতে হবে চুনা পাথর। ওকে, আর নিতে হবে হাইড্রোক্লোরিক অ্যাসিড, লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড। ঠিক আছে? কি করা হয়? এটার মধ্যে রয়েছে, দেখো এই যে এগুলো হচ্ছে চুনা পাথর।
চুনাপাথরের মধ্যে, চুনাপাথর মানে ক্যালসিয়াম কার্বনেট, এর মধ্যে দীর্ঘ নল ফানেলের মধ্যে দিয়ে এখান দিয়ে ঢালা হয় HCl, লঘু HCl কে দীর্ঘ নল ফানেলের মধ্যে দিয়ে, লঘু HCl মানে হচ্ছে HCl এর সাথে জলের মিশ্রণটাকে এই পাত্রের মধ্যে ঢালা হয়। এবারে দেখতে পাচ্ছ পুরো একদম ঢেলে দেওয়া হয়েছে। তার মানে লঘু HCl এর সাথে CaCO3 এর বিক্রিয়ায় কি উৎপন্ন হবে জানো? উৎপন্ন হবে হচ্ছে, দাঁড়াও লঘুটা উপরে লিখছি, তারিকা লঘু HCl বিক্রিয়া হয়ে উৎপন্ন হবে ক্যালসিয়াম ক্লোরাইড, উৎপন্ন হবে কার্বন ডাই অক্সাইড, উৎপন্ন হবে জল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট রিয়াকশনগুলোকে ভালো করে মাথায় রাখবে। তার মানে কি হচ্ছে দেখো, ব্যালেন্স নেই, ব্যালেন্স করে ফেলছি। CaCO3 এর সাথে 2HCl এর বিক্রিয়ায় CaCl তো CO2 আর H2O উৎপন্ন হয়। এই যে CO2টা উৎপন্ন হলো, এবারে দেখো এখান থেকে কি উৎপন্ন হয়ে গেছে, এখান থেকে CO2 গ্যাস উৎপন্ন হয়ে গেছে। আর এই যে ক্যালসিয়াম ক্লোরাইডটা, এটা হচ্ছে একটা দ্রাব্য লবণ, এটা হচ্ছে কি দ্রাব্য লবণ, মানে এই ক্যালসিয়াম ক্লোরাইডটা এখানে যে জলটা রয়েছে জলের সাথে গুলে যাচ্ছে, যার ফলে কোনো প্রবলেম ক্রিয়েট করছে না, ঠিক আছে, এটা পুরো জলের মধ্যে গুলে যাচ্ছে। আর কার্বন ডাই অক্সাইডটা গ্যাসটা এই যে নির্গম নল দিয়ে সোজা এখান দিয়ে সোজা গিয়ে এই যে গ্যাস জারে সংগ্রহ হচ্ছে, এখান থেকে কার্বন ডাই অক্সাইড গ্যাসটা বেরিয়ে আসছে। এবারে কিভাবে বুঝবে যে এটা কার্বন ডাই অক্সাইড গ্যাস? তো প্রথমে কি হয়, এখান থেকে যখনই কার্বন ডাই অক্সাইড গ্যাস এই গ্যাস জারে পূর্ণ হতে থাকে, আমি এখান থেকে দেখব বায়ু বেরিয়ে যাচ্ছে, ওপরের বায়ু বেরিয়ে যাচ্ছে। তার মানে আমি বলতে পারি যে বায়ুর ঊর্ধ্ব অপসারণ দ্বারা CO2 সংগ্রহ করা হয়। কেন বায়ুর ঊর্ধ্ব অপসারণ? তার কারণ হচ্ছে কার্বন ডাই অক্সাইড হচ্ছে বায়ুর থেকে ভারী একটা গ্যাস। তার মানে এখানে যখন কার্বন ডাই অক্সাইডটা গ্যাস জারে সঞ্চিত হবে, কার্বন ডাই অক্সাইড গ্যাসটা নিচে থাকবে। আর প্রাথমিক অবস্থায় গ্যাসটা পুরো একটা বায়ু দিয়ে পূর্ণ ছিল, এই জারটা কি ছিল, পুরোটা বায়ু পূর্ণ ছিল। এবার যখনই এইখান থেকে কার্বন ডাই অক্সাইড গ্যাস নির্গম নল থেকে বেরোতে থাকবে এখান থেকে, তখন কি হবে, এখানকার কার্বন ডাই অক্সাইড গ্যাস হচ্ছে বায়ুর থেকে ভারী একটা গ্যাস। তাহলে ভারী হওয়ার ফলে কার্বন ডাই অক্সাইড গ্যাসটা নিচে স্টোর হবে, এরকম নিচে স্টোর হতে থাকবে। আর বায়ুটা যেটা এখানটায় ভর্তি ছিল, বায়ুটা ওপর দিক থেকে বেরিয়ে যাবে। এবারে কি করে আমরা বুঝবো যে এখান থেকে কার্বন ডাই অক্সাইড গ্যাস বেরোচ্ছে, মানে এটা পুরো কার্বন ডাই অক্সাইড গ্যাস পরিপূর্ণ হয়েছে? আমি একটা পাটকাঠি নেব, পাটকাঠি নিয়ে এই যে এখানটায় ধরবো। যখনই দেখবো এই কার্বন ডাই অক্সাইড গ্যাসটা পুরোপুরি পরিপূর্ণ হয়ে গেছে গ্যাস জারে, কার্বন ডাই অক্সাইড গ্যাসটা এখান থেকে বেরোনোর চেষ্টা করবে ওপর থেকে, কারণ পুরো বায়ু বেরিয়ে যাবে, দিয়ে কার্বন ডাই অক্সাইড গ্যাসটা ওপর থেকে বেরোনোর চেষ্টা করবে। এবার আমি কি করব, এখানটা একটা জ্বলন্ত পাটকাঠি রাখবো। কার্বন ডাই অক্সাইডের কী কাজ, পাটকাঠিকে নিভিয়ে দেবে, আগুন নেভাতে সাহায্য করে। সাথে সাথে এই পাটকাঠিটাকে যখনই দেখবো যে নিভে গেল, তার মানেই বুঝতে পারবে যে তার মানে এখান থেকে তখন পুরো গ্যাস জারটা কার্বন ডাই অক্সাইডে ভরে গেছে। তাহলে এইভাবে আমরা পরীক্ষাগারে কার্বন ডাই অক্সাইড গ্যাসকে প্রস্তুত করে থাকি। তার জন্য আমাকে কি কি পদার্থ নিতে হবে, চুনাপাথর, চাপ বাবা, দেখেছিস তো, আমাকে নিতে হবে চুনাপাথর বা মার্বেল, যার সাথে আমি HCl এর বা হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া করাবো। কোনো উত্তপ্ত করতে হবে না, এটা সাধারণ উষ্ণতায় বিক্রিয়াটা ঘটে, এটা একদম সাধারণ উষ্ণতায় বিক্রিয়াটা ঘটে। কোনো কার্বনেট লবণের সাথে যখন আমি লঘু অ্যাসিডের বিক্রিয়া ঘটাই, তখনই কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় এবং সেই কার্বন ডাই অক্সাইড গ্যাসকে বায়ুর ঊর্ধ্ব অপসারণ দ্বারা সংগ্রহ করা হয়। এটা খুব ইম্পর্টেন্ট কথা যে এটাকে বায়ুর ঊর্ধ্ব অপসারণ দ্বারা সংগ্রহ হয়, ঠিক আছে, সমঝে? কেন, কারণটা কি বললাম, তার কারণ CO2 বায়ু অপেক্ষা কি ভারী,
যার কারণে গ্যাস জারের নিচের দিকে CO2টা থাকে আর ওপরে বায়ুটা বেরিয়ে যায়। কি করে বুঝবো এটা কার্বন ডাইঅক্সাইড গ্যাস? জ্বলন্ত পাটকাঠিকে গ্যাস জারের সামনে ধরবো, যখন দেখবো পাটকাঠিটা নিভে যাচ্ছে সাথে সাথে বুঝবো হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস পরিপূর্ণ হয়ে গেছে। সাথে সাথে আমি ঢাকনাটা বন্ধ করে দেবো, তাহলে পুরো গ্যাসটা এখন আমাদের কার্বন ডাইঅক্সাইড গ্যাস। কি করে চিহ্নিত করব? আমরা এখানটা লিখছি শনাক্তকরণ। কি করে শনাক্ত করব? জ্বলন্ত পাটকাঠিকে গ্যাস জারের সামনে ধরলে যদি নিভে যায় তবে গ্যাসটি CO2 গ্যাস। এটা তো একটা শনাক্তকরণ প্রসেস হলো। এটা ছাড়াও জানো তো আরেকটা শনাক্তকরণ প্রসেস আছে। এই যে CO2 গ্যাসটা বেরোচ্ছে, এই CO2 গ্যাসটাকে আমি যদি চুন জলের মধ্যে দিয়ে চালনা করি তাহলে ওই চুন জলটা ঘোলা হয়ে যায়। এবং কেন ঘোলা হয় চলো আমি একটু বাদে দেখাচ্ছি, একটু বাদে ওটা জানবো। এটা হচ্ছে একটা শনাক্তকরণ প্রসেস। আরেকটাও শনাক্তকরণ প্রসেস রয়েছে, চলো আমি লিখেই দিই, যে যদি CO2 গ্যাসকে চুন জলে, চুন জল মানে কি জানো? ক্যালসিয়াম হাইড্রক্সাইড, চুন জলে চালনা করা হয়। ডিস্কো নাচছে কেন রে? এই লাইটটা ভুতুরে ব্যাপার হয়ে যাচ্ছে। চালনা করা হয় তবে চুন জল ঘোলা হয়ে যায়। এবং সেটা কেন? কারণ এবং না, কারণ ক্যালসিয়াম হাইড্রক্সাইডের সাথে CO2 এর বিক্রিয়ায় CaCO3 উৎপন্ন হয়, যা জলে অদ্রাব্য। টিং ডিডিং ডিডিং, জলে অদ্রাব্য। ফলে CaCO3 বা ক্যালসিয়াম কার্বনেট জলকে কি করে দেয়? ঘোলা করে দেয়। তার মানে কি? জলে অদ্রাব্য, তো জলে তো গলে না। তুই ধর ক্যালসিয়াম কার্বনেট মানে জলের মধ্যে গুলতে চাইছিস, তো ওটা তো জলে গুলবে না, ফলে জলটাকে কি করে দেবে? ঘোলা করে দেবে। তো স্বাভাবিকভাবে ক্যালসিয়াম হাইড্রক্সাইডের সাথে CaOH এর হোল 2, তার সাথে যদি কার্বন ডাইঅক্সাইডকে যুক্ত করিস বা অ্যাড করিস, কি হবে জানিস? CaCO3 উৎপন্ন হবে। এই যে CaCO3টা উৎপন্ন হচ্ছে আর জল উৎপন্ন হবে। এটা হচ্ছে অদ্রাব্য, জলে অদ্রাব্য একটা লবণ। এই অদ্রাব্য হওয়ার কারণে এটা চুন জল কি করে দেবে? ঘোলা করে দেবে। বোঝা গেছে? যার ফলে এটি চুন জলকে ঘোলা করে দেয়। এটাও কিন্তু একটা কার্বন ডাই অক্সাইডের কি বিক্রিয়া? শনাক্তকরণ বিক্রিয়া, যার সাহায্যে আমরা বুঝতে পারি যদি ধর তুই অক্সিজেন গ্যাসকে চুন জলের মধ্যে দিয়ে চালনা করলি, ও কিন্তু কিচ্ছু এফেক্ট করবে না, তার কারণ অক্সিজেন কিন্তু চুন জলকে ঘোলা করে না। বাট কার্বন ডাই অক্সাইড গ্যাস কিন্তু, এটা হচ্ছে চুন জল, এটা কি? চুন জল। চুন জলকে কি করে দিল? ঘোলা করে দিল। তার কারণ এই যে প্রোডাক্টটা উৎপন্ন করছে এটা হচ্ছে অদ্রাব্য একটা লবণ। এই অদ্রাব্য লবণ কি করে? যেহেতু অদ্রাব্য হয়, গোলে না, তো ফলে চুন জলটাকে ঘোলা করে দিতে সাহায্য করে। ঠিক আছে, এই হয়ে গেছে আমাদের পুরো একদম পরীক্ষাগারে CO2 বিক্রিয়া। ক্লিয়ার? চলো ডান। এরপরে আমরা জানবো, এটার একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন থাকে, যে আমরা এই যে কার্বন ডাইঅক্সাইড প্রস্তুতির ক্ষেত্রে HCl কে ব্যবহার করেছি, হাইড্রোক্লোরিক অ্যাসিডকে, লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডকে ব্যবহার করেছি, কিন্তু আমরা HNO3 কেও ব্যবহার করেছি, করতেও পারি। H2SO4 কে ব্যবহার করি না কেন? কোশ্চেনটা হচ্ছে, আমরা যখন ক্যালসিয়াম কার্বনেটের সাথে HCl ব্যবহার করলাম, আমি দেখলাম CaCl2, CO2 আর H2 উৎপন্ন হলো। সুন্দর বিক্রিয়া, এনাফ। এটা হচ্ছে একটা দ্রাব্য লবণ। এই দ্রাব্য লবণটা জলের মধ্যে গুলে যায়, ফলে কার্বন ডাই অক্সাইডের প্রোডাকশনে কোনো বাধা বিপত্তি উৎপন্ন করে না। তার কারণ এই যে এখানটা যখন উলফ বোতলটা ছিল,
এই উলফ বোতল, এটা হচ্ছে মার্বেলগুলো ছিল, এগুলো হচ্ছে মার্বেল। এর মধ্যে HClটাকে দেওয়া হয়েছিল, এটা HCl। এই HClটা কি করছিল এখানটায়, এই মার্বেলের সাথে বিক্রিয়া হয়ে CaCl2 CO2 আর জল উৎপন্ন করছিল। এবার দেখ এই যে CaCl2 এটা হচ্ছে দ্রাব্য, মানে গুলে যাবে, ফলে এই যে এই দ্রবণটার মধ্যে ক্যালসিয়াম ক্লোরাইড গুলে যাবে। গুলে যাওয়ার ফলে কার্বন ডাই অক্সাইড আরামসে বাকিটা গুলে যাচ্ছে, HCl আবার পরবর্তী মার্বেলের সাথে বিক্রিয়া করছে, কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করছে, কোনো রকমের কার্বন ডাই অক্সাইড প্রোডাকশনে বাধা বিপত্তি হচ্ছে না। একই ঘটনা ঘটে হচ্ছে যখন ক্যালসিয়াম কার্বনেটকে নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করানো হয়। কি হয়, ক্যালসিয়াম নাইট্রেট উৎপন্ন হয়, কার্বন ডাই অক্সাইড আর জল উৎপন্ন হয়। এই ক্যালসিয়াম নাইট্রেটও কিন্তু দ্রাব্য একটা লবণ, এটাও গুলে যায়, ফলে কোনো প্রবলেম করে না। বাট আমি যদি সালফিউরিক অ্যাসিড ব্যবহার করি, ধর সালফিউরিক অ্যাসিডকে ব্যবহার করছি, কি ঘটনাটা ঘটবে, উৎপন্ন হবে ক্যালসিয়াম সালফেট, এটার নাম কি, ক্যালসিয়াম সালফেট, আর CO2 উৎপন্ন হবে, জল উৎপন্ন হবে, বাকি সব সেম। বাট সমস্যাটা হচ্ছে এটা হচ্ছে অদ্রাব্য লবণ। ক্যালসিয়াম হচ্ছে একটা অদ্রাব্য লবণ, এই লবণটা দ্রবীভূত হয় না, জলের মধ্যে গলে না, যার ফলে কি হবে জানিস, এই যে উলফ বোতলটা ছিল, এই যে মার্বেল ছিল, এই যে মার্বেলগুলো ছিল, এখানে আবার বোতলটা ছেঁদা হয়ে গেছে, এটার ওপরে HClটা ছিল, দেখতে পাচ্ছিস। এবার এই যে ক্যালসিয়াম সালফেট তৈরি হলো, এটা তো জলে গুলছে না, এই মার্বেলগুলোর ওপরে আস্তরণ সৃষ্টি করে, CaSO4 আস্তরণ তৈরি করে মার্বেলের ওপরে। কি বললাম বুঝতে পারছিস, ক্যালসিয়াম সালফেটটা তো আর জলে গুলছে না, যার ফলে এই মার্বেলগুলোর ওপর এরকম এরকম আস্তরণ তৈরি করে ফেলছে। এবার যার ফলে কি প্রবলেমটা হবে দেখ, যদি এখানে একটা আস্তরণ পড়ে যায় ক্যালসিয়াম সালফেটের, এই যে HClটা, এই HClটা আর মার্বেলগুলোর সাথে বিক্রিয়া করতে পারবে না, যার ফলে কিন্তু কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হওয়াটা বন্ধ হয়ে যাবে, মানে এই কার্বন ডাই অক্সাইডটা তখন আর উৎপন্ন হবে না। তার মানে আমি কি লিখতে পারি অ্যান্সারে, যে যেহেতু, এখানটায় লিখবো জায়গা হবে, ঠিক আছে লিখছি, যেহেতু CaSO4 অদ্রাব্য লবণ, এটি মার্বেলের ওপর আস্তরণ তৈরি করে এবং যার ফলে HCl পুনরায় মার্বেলের সাথে বিক্রিয়া করতে পারে না, মার্বেলের সংস্পর্শে আসতে পারে না, ও CO2 উৎপাদন বন্ধ হয়ে যায়। তাহলে বুঝতে পারছো প্রবলেমটা কি, কেন আমরা সালফিউরিক অ্যাসিডকে ব্যবহার করছি না, কারণ সালফিউরিক অ্যাসিড ব্যবহার হলেই উৎপন্ন হবে ক্যালসিয়াম সালফেট, যেটা একটা অদ্রাব্য লবণ, যার প্রভাবে কিন্তু আর CO2 প্রথমবার একটুখানি উৎপন্ন হলো, সেই উৎপন্নটা হয়ে এখান থেকে নির্গত হলো, ভালো কথা, প্রথম কিছু পরিমাণ কার্বন ডাই অক্সাইড নির্গত হলো, কিন্তু তারপরেই এখানটা একটা কি হয়ে গেল, এখানটা একটা আস্তরণ পড়ে গেল, এই আস্তরণের প্রভাবে আর কিন্তু বিক্রিয়াটা হতে পারলো না, কারণ ওপরের অ্যাসিডটা মার্বেলের সাথে আর বিক্রিয়া করতে, আস্তরণ হয়ে গেছে, তো এই আস্তরণটা হচ্ছে অদ্রাব্য একটা আস্তরণ, ওটা গুলছেও না, আস্তরণ হলে একটা পুরো লেয়ার পড়ে গেছে, যার ফলে মার্বেলটা আর অ্যাসিডের সংস্পর্শে আসতে পারছে না, যার ফলে বিক্রিয়াটা হবে কি করে, কি বললাম বুঝেছো, যার ফলে কিন্তু বিক্রিয়াটা হওয়া বন্ধ হয়ে গেল। তাই কারণে কিন্তু আমরা সালফিউরিক অ্যাসিডকে ব্যবহার করি না, মনে থাকবে, ক্লিয়ার। আচ্ছা, এছাড়া
আমরা কি শুধুমাত্র সোডিয়াম কার্বনেট বা মানে সরি আমরা কি শুধুমাত্র মার্বেলকে ইউজ করেই কার্বন ডাই অক্সাইড প্রিপেয়ার করতে পারি? কেন আমি যদি এখানে ক্যালসিয়াম কার্বনেটকে না ইউজ করে আমি যদি সোডিয়াম কার্বনেটকে ইউজ করতাম, যদি আমরা সোডিয়াম বাইকার্বনেটকে ইউজ করতাম, আমি যদি যে কোনো কার্বনেট বা বাইকার্বনেট লবণকে ইউজ করি, তাহলে কি আমরা কার্বন ডাই অক্সাইড গ্যাসকে উৎপাদন করতে পারবো? অ্যান্সারটা হচ্ছে হ্যাঁ পারবো। চলো দেখে নিই। এখানে দেখবে তোমাদের বইতে অনেক কটা রিয়াকশনস রয়েছে, যা এখানে আমরা শুধু যে ক্যালসিয়াম কার্বনেটের দ্বারাই আমরা কার্বন ডাই অক্সাইড প্রিপারেশন করছি সেটা কিন্তু না, আমরা যে কোনো কার্বনেট বা বাইকার্বনেট লবণের সাহায্যে তার সাথে অ্যাসিডের মিশ্রণে আমরা কার্বন ডাই অক্সাইড গ্যাস প্রডিউস করতে পারি। ফার্স্ট রয়েছে এটা কি লেড কার্বনেট, যারা নাম জানো না তারা কিন্তু মানে যখন লিখবে খাতায় তারা কিন্তু নামগুলো লিখে নেবে। তার কি কারণ, তোমাদের এই প্রত্যেকটা কম্পাউন্ডের নামগুলো কিন্তু ফার্দার পরবর্তীতে কাজে লাগবে, মাথায় রাখবে। কি নাম এটার? লেড কার্বনেটের সাথে যদি আমি নাইট্রিক অ্যাসিড, এটার নাম কি? নাইট্রিক অ্যাসিড, এর বিক্রিয়া ঘটায় কি উৎপন্ন হবে জানো? লেড নাইট্রেট লবণ উৎপন্ন হবে। এছাড়া কার্বন ডাই অক্সাইড আর জল উৎপন্ন হবে। মনে রাখবে যে কোনো কার্বনেটের সাথে লঘু অ্যাসিডের বিক্রিয়ায়, কার্বনেট লবণের সাথে লঘু অ্যাসিডের বিক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হয়, আরেকটা ওই কোনো লবণ উৎপন্ন হয়, আরেকটা জল উৎপন্ন হয়। তার মানে আমি লিখতে পারি কার্বনেট যৌগ প্লাস লঘু অ্যাসিড বিক্রিয়া করলে উৎপন্ন হবে CO2, একটা লবণ আর একটা আর জল। এইভাবে কিন্তু সব কটা বিক্রিয়া ঘটতে থাকে। নেক্সট বিক্রিয়ায় আমি যাব। বলেছে এটা তো হয়ে গেল, ক্যালসিয়াম কার্বনেটের সাথে HCl এর বিক্রিয়া কি উৎপন্ন হয়? ক্যালসিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়, কার্বন ডাই অক্সাইড আর জল উৎপন্ন হয়। এটা আমাদের অলরেডি জানা বিক্রিয়া। নেক্সট বলেছে দেখো এটা কি? সোডিয়াম কার্বনেট। নাম না জানলে লিখে নেবে, যেটাকে আমরা সোডা বলি, সোডিয়াম কার্বনেট। এটা আমরা কোথায় দেখেছিলাম? ফায়ার এক্সটিংগুইশারের যে রিয়াকশনটা তার সেখানে আমরা দেখলাম না, যার সাথে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় সোডিয়াম সালফেট উৎপন্ন হয়, কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় আর জল উৎপন্ন হয়। ওকে, নেক্সট ম্যাগনেসিয়াম কার্বনেট, এটাও একটা কার্বনেট যৌগ। ম্যাগনেসিয়াম কার্বনেট, যার সাথে দেখো ম্যাগনেসিয়াম ক্লোরাইড, কার্বন ডাই অক্সাইড আর জল, কার সাথে জানো? HCl বা লঘু HCl এর সাথে বিক্রিয়ায় ম্যাগনেসিয়াম ক্লোরাইড, কার্বন ডাই অক্সাইড আর জল উৎপন্ন হয়। তার কারণ এ দেখো ক্লোরাইড লবণ উৎপন্ন হচ্ছে। ক্লোরাইড লবণ উৎপাদন করার জন্য আমাদের নিশ্চয়ই কোনো ক্লোরিনযুক্ত অ্যাসিডের দরকার, অর্থাৎ আমরা নিশ্চয়ই সালফিউরিক অ্যাসিড ইউজ করব না এখানে। যদি সালফিউরিক অ্যাসিড ইউজ করতাম তাহলে তো এখানে সালফেট উৎপন্ন হতো। কি বললাম বুঝেছো? ধরো ম্যাগনেসিয়াম কার্বনেটের সাথে যদি আমরা H2SO4 অ্যাড করতাম না, তাহলে কি হতো জানো? ম্যাগনেসিয়াম সালফেট, কার্বন ডাই অক্সাইড আর জল উৎপন্ন হতো। তার মানে এখানে সালফেট লবণ উৎপন্ন হতো যদি আমি সালফিউরিক অ্যাসিড ইউজ করতাম, বাট এখানে ক্লোরাইড লবণ উৎপন্ন হয়েছে, তাহলে আমাকে ক্লোরিনযুক্ত অ্যাসিড মানে HCl উৎপন্ন মানে ব্যবহার করতে হবে। ক্লিয়ার? নেক্সট এটা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট। বাইকার্বনেট লবণের সাথেও কিন্তু কোনো লঘু অ্যাসিডের বিক্রিয়ায় লবণ, কার্বন ডাই অক্সাইড আর জল উৎপন্ন হয়। ঠিক আছে, ব্যালেন্স করা আছে, কোনো অসুবিধা নেই। নেক্সট বিক্রিয়া এখানে দেখো রয়েছে যে ধাতব কার্বনেট বা বাইকার্বনেটকে নর্মাল উত্তপ্ত করেও কিন্তু আমরা কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করতে পারি। এখানে যেগুলো দেখলাম সবকটা দেখো অ্যাসিডের সাথে বিক্রিয়া ছিল, কার্বনেট লবণ, অ্যাসিড, তার সেখান থেকে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হচ্ছে, ভালো কথা। বাট কিছু কিছু কার্বনেট যৌগ রয়েছে যাকে নর্মাল উত্তপ্ত করবো, কোনো অ্যাসিড যোগ করবো না, সিম্পল ওটাকে উত্তপ্ত করব, তখন বিয়োজন বিক্রিয়া হয়। এবং সেই বিক্রিয়াগুলো ঝট করে একবার দেখে নিই। ফার্স্ট ক্যালসিয়াম কার্বনেট মানে চুনাপাথর বা মার্বেল। তুমি যদি চুনাপাথরকে প্রায় 1000 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত করো তখন হয় হচ্ছে বিয়োজন বিক্রিয়া। এগুলো কি সবকটা? বিয়োজন বিক্রিয়া। এই ক্যালসিয়াম কার্বনেটটা বিয়োজিত হয়ে পোড়া চুন
বা ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে। নেক্সট, সোডিয়াম বাইকার্বনেটকে তুমি তাপ দাও, কি উৎপন্ন হয়? সোডিয়াম কার্বনেট, কার্বন ডাই অক্সাইড আর জল। নেক্সট, লেড কার্বনেটকে তুমি তাপ দাও, কি হবে? লেড অক্সাইড, কার্বন ডাই অক্সাইড, CO2 এটা। হ্যাঁ, নেক্সট, ক্যালসিয়াম বাইকার্বনেটকে তাপ দাও, কি উৎপন্ন হবে? ক্যালসিয়াম কার্বনেট, কার্বন ডাই অক্সাইড, জল। ম্যাগনেসিয়াম বাইকার্বনেটকে তাপ দাও বা সাধারণ তাপমাত্রা দাও, ম্যাগনেসিয়াম কার্বনেট, জল আর কার্বন ডাই অক্সাইড। এই বিক্রিয়াগুলো কিন্তু ভালো করে তোমাদের মাথায় রাখতে হবে, কিন্তু পরীক্ষায় আসে যে বিয়োজন বিক্রিয়া লেখো, যেটার সাহায্যে আমরা কার্বন ডাই অক্সাইড প্রডিউস করতে পারি। ক্লিয়ার? তাহলে চলো, একটা কোশ্চেন আসে যে এখানে দেখো রয়েছে লেড কার্বনেটের সাথে নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়ায় লেড নাইট্রেট এটা উৎপন্ন হচ্ছে, কিন্তু এই বিক্রিয়াটায় খুব দ্রুত কার্বন ডাই অক্সাইড আমরা পাই না। ঠিক আছে, লেড কার্বনেটের সাথে তুমি যদি HCl বা H2SO4 যোগ করো, আমি এখানে নাইট্রিক অ্যাসিড যোগ করেছিলাম একটু আগের বিক্রিয়াতে, এখানে আমাদের নাইট্রিক অ্যাসিড যোগ করা হয়েছিল, বাট যদি আমি লেড কার্বনেটের সাথে কোনো HCl বা H2SO4কে অ্যাড করি, তাহলে আমাদের যে কার্বন ডাই অক্সাইডটা পাবো সেটা খুব ধীর গতিতে পাবো এবং খুব একটা আমরা বেশি পরিমাণে কার্বন ডাই অক্সাইড পাবো না। তার কি কারণ? লেড কার্বনেটের সাথে তুমি যদি HCl অ্যাড করো, উৎপন্ন হয় লেড ক্লোরাইড, CO2 প্লাস জল। এই যে লেড ক্লোরাইড, এটা হচ্ছে একটা অদ্রাব্য লবণ। একটু আগে যেই কনসেপ্টটা আমরা H2SO4 এর ক্ষেত্রে দেখলাম, সেম কনসেপ্ট। লেড কার্বনেটের সাথে তুমি HCl বা H2SO4 কে যদি অ্যাড করো, সেম ভাবে তুমি যদি H2SO4 অ্যাড করো, কি উৎপন্ন হবে? লেড সালফেট, CO2 আর জল। এই লেড সালফেটটাও হচ্ছে একটা অদ্রাব্য লবণ। কি বললাম? এই লেড ক্লোরাইড, লেড সালফেট এগুলো হচ্ছে আস্তরণ তৈরি করে দেয়, অদ্রাব্য তো গলে না, ফলে ওই মার্বেলটার উপরে, বা মার্বেল বলবো না, লেড কার্বনেটের উপরে একটা একদম পাতলা আস্তরণ তৈরি করে দেয় লেড ক্লোরাইড আর লেড সালফেটের। এই আস্তরণটা ভেদ করে পুনরায় অ্যাসিডগুলো আর কার্বনেট যৌগের সাথে বিক্রিয়া করতে পারে না, ফলে বিক্রিয়াটা ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। দেখো এটাই লেখা আছে যে খুব একটা দ্রুত আমরা কার্বন ডাই অক্সাইড গ্যাসকে উৎপাদন করতে পারবো না, তার কারণ HCl বা H2SO4 এর সাথে বিক্রিয়ায় কি পাওয়া যায়? কার্বন ডাই অক্সাইড গ্যাস পাওয়া যায় না, কারণ লেড কার্বনেট HCl বা H2SO4 এর সাথে বিক্রিয়া করে লেড ক্লোরাইড আর লেড সালফেট উৎপন্ন করে। এগুলো হচ্ছে অদ্রাব্য লবণ, যার একটা আস্তরণ পড়ে যায় হচ্ছে লেড কার্বনেটের উপরে, যার ফলে ওই অ্যাসিডটা আর লেড কার্বনেটের সংস্পর্শে আসতে পারে না, ফলে বিক্রিয়াটা বন্ধ হয়ে যায়। ক্লিয়ার? তাহলে ফলে আমরা দ্রুত কিন্তু কার্বন ডাই অক্সাইড গ্যাসকে আমরা পাবো না। এরপরে আমরা পড়বো পরীক্ষাগারে প্রস্তুতি। ক্লিয়ার? এক হচ্ছে কার্বনেট লবণকে অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড গ্যাস প্রস্তুত করতে পারি। 2 নম্বর হচ্ছে কোনো কার্বনেট বা বাইকার্বনেট যৌগকে সিম্পল উত্তপ্ত করেও কিন্তু বিয়োজন বিক্রিয়ার সাহায্যে আমরা কার্বন ডাই অক্সাইড গ্যাসকে উৎপন্ন করতে পারি। হয়ে গেছে প্রস্তুতি আমাদের ডান। এবার আমাদের পড়তে হবে CO2 এর রাসায়নিক এবং ভৌত ধর্ম। চলো প্রথমে আমরা ভৌত ধর্ম জানি। CO2 একটা কি? বর্ণহীন, গন্ধহীন একটা সিম্পল গ্যাস, যেটা হচ্ছে গ্রিন হাউস একটা গ্যাস, যেটা একটা সমযোজী যৌগ, এগুলো আমরা সব জানি। এটা কি? একটা বর্ণহীন, গন্ধহীন, সামান্য আম্লিক গ্যাস। আম্লিক কেন বলছে একটু বাদে বুঝতে পারবে। CO2 যখন জলের সাথে বিক্রিয়া করে তখন অ্যাসিড উৎপন্ন করে, তাই এটাকে বলা হয় আম্লিক গ্যাস। CO2 জলের মধ্যে একটু আগে বললাম না দ্রবীভূত হয়, বললাম তো সোডা ওয়াটারের মধ্যে CO2 কিন্তু জলের মধ্যে দ্রবীভূত হতে পারে। জলের মধ্যে দ্রবীভূত হয়ে উৎপন্ন করে H2CO3 বা কার্বনিক অ্যাসিড। এটা কি জানো? এটা হচ্ছে একটা মৃদু অ্যাসিড, যার কারণে বলা হয় CO2 একটা আম্লিক অক্সাইড। তোদেরকে আমরা অক্সাইড পড়িয়েছি তো, আম্লিক অক্সাইড, ক্ষারকীয় অক্সাইড, উভধর্মী অক্সাইড মনে আছে? ওখানে দেখবি CO2 বা অধাতব অক্সাইডগুলো ছিল হচ্ছে আম্লিক অক্সাইড, কারণ এরা জলের সাথে বিক্রিয়া করে অ্যাসিড উৎপাদন করতে পারে। ঠিক আছে, চল নেক্সট হচ্ছে আমাদের বলেছে বাতাসের থেকে এটা প্রায় 1.5 গুণ ভারী।
কত গুণ ভারী? 1.5 গুণ ভারী। এটা একটা এক্সপেরিমেন্ট করে দেখা গেছে। বাতাসের থেকে ভারী একটু আগে আমি বলেছি যে বাতাসের ওর জন্য ঊর্ধ্ব অপসারণ দ্বারা CO2 কে সংগ্রহ করা হয়, এটা আমরা একটু আগে বললাম। কিন্তু এটার এক্সপেরিমেন্ট করে দেখা যাক। ওর একটা এক্সপেরিমেন্ট করে দেখা গেছে কি, একটা বোতল নেওয়া হয়েছে, বোতলের মধ্যে একটা চুপসানো বেলুনকে মুখের ওপরে আটকানো হয়েছে। বোতলের মধ্যে নেওয়া হয়েছে, এখানে কি নেওয়া হয়েছে দেখো, এখানে আমি বইয়ের একদম ছবিটাই তুলে দিয়েছি। বলেছে একটা খাবার সোডার সাথে অ্যাসিটিক অ্যাসিড বা ভিনিগারকে ঢালা হয়েছে। খাবার সোডা, আমি এখানটা রিয়াকশনটা লিখছি, কাহা পে লিখুঙ্গি, এখানটা লিখছি, হ্যাঁ, খাবার সোডা। খাবার সোডার সাথে আমরা অ্যাসিটিক অ্যাসিড অ্যাড করা হয়েছে, ঠিক আছে। কি ঘটবে জানো, এখানটা জায়গায় আটবে না, যাই হোক, উৎপন্ন হবে একটা লবণ। এটা যেটা উৎপন্ন হয়েছে এটা হচ্ছে সোডিয়াম অ্যাসিটেট একটা লবণ উৎপন্ন হয়েছে। উৎপন্ন হবে কার্বন ডাই অক্সাইড গ্যাস, দেখ জায়গা নেই, আর উৎপন্ন হবে, দাঁড়া এখানটা হবে না, এখানটা হবে না, পরের পেজে করছি, এই যা অনেক হয়েছে, নেক্সট পেজে করতে হবে। নেক্সট পেজ নেব, এখানে আমি জাস্ট বিক্রিয়াটা লিখছি, খাবার সোডা তার সাথে ভিনিগার বিক্রিয়া হয়ে উৎপন্ন হয়, এটার নাম হচ্ছে সোডিয়াম অ্যাসিটেট লবণ। উৎপন্ন হয় CO2, উৎপন্ন হয় H2O। এবার দেখ এই যে CO2 গ্যাসটা উৎপন্ন হচ্ছে, এটা এই বোতলটার উপরে এখানটায় গিয়ে জমা হতে থাকে, এখান থেকে CO2 গ্যাস বেরোচ্ছে, এখান থেকে CO2 গ্যাস বেরোচ্ছে, আস্তে আস্তে কি হবে, বেলুনটার মধ্যে প্রবেশ করতে থাকবে এবং বেলুনটা আস্তে আস্তে ফুলতে শুরু করবে। এবার যখনই বেলুনটা পুরোপুরি পূর্ণ হয়ে যাবে, আমি এবার বেলুনটার এই মুখটিটাকে ধরে যদি এরকম গার্ডার দিয়ে বেঁধে দিই, আমি দেখব বেলুনটা মাটিতে পড়ে যাচ্ছে, বেলুনটা নিচে পড়ে যাচ্ছে। তার কি কারণ, এখান থেকে প্রমাণ হয় এটা হচ্ছে বাতাসের থেকে ভারী। আমাদের বাতাসের থেকে ভারী হওয়ার কারণে বেলুন, কার্বন ডাই অক্সাইড গ্যাস পূর্ণ বেলুনটা নিচে মানে মাটিতে পড়া থাকছে। আমরা যখন হাইড্রোজেন গ্যাস পূর্ণ বেলুন দেখেছিলাম, আমরা কি বলেছিলাম, ওটা উপর দিকে চলে যাচ্ছিল, ছাদে গিয়ে আটকে যাচ্ছিল। বাট কার্বন ডাই অক্সাইড গ্যাস পূর্ণ বেলুনটা, এটা যেহেতু CO2 পূর্ণ এবং ওটা বায়ুর থেকে ভারী হওয়ার কারণে ওটা কিন্তু নিচে পড়ে যাচ্ছে বা মাটিতে সমস্ত থাকছে। এখান থেকে প্রমাণ হয় CO2 হচ্ছে একটা বাতাসের থেকে ভারী গ্যাস। আর এটা হচ্ছে এই বিক্রিয়াটা, যেটা আমি এখানটা দেখাতে পারলাম না, এখানটাই লেখা উচিত ছিল, বাট আমি ওটা নেক্সট পেজে লিখেছি, যে অ্যাসিডিক অ্যাসিডের সাথে সোডার বিক্রিয়ায় কি করে CO2 গ্যাস উৎপন্ন হয়। ঠিক আছে, নেক্সট হচ্ছে কি বলা হয়েছে, নেক্সট হচ্ছে আরেকটা ভৌত ধর্ম, যেখান থেকে বোঝা যাচ্ছে CO2 গ্যাস আমরা জানি দহনে একদম মানে দহনে সহায়ক নয়, দহন বন্ধ করে দেয়, অর্থাৎ CO2 গ্যাস আগুন নেভাতে সাহায্য করে, এবং অ্যাজ ওয়েল অ্যাজ CO2 বাতাসের থেকে ভারী একটা গ্যাস। কি করে একটা পরীক্ষার সাহায্যে প্রমাণ করব। প্রথমে দেখো বলেছে যে A আর Bর গ্যাস জার্নিতে, এখানে দেখো এখানে A আর B দুটো গ্যাস জার নেওয়া হয়েছে, এটা একদম তোমাদের বইয়ের পিকচার। A আর B গ্যাস জার্নিতে এ গ্যাসটার মধ্যে আমরা CO2 গ্যাসকে রাখা হয়েছে, আর B এর মধ্যে বায়ু রাখা হয়েছে। ঠিক আছে, B এর মধ্যে বায়ু রাখা হয়েছে। তাই বলেছে দেখ, A গ্যাস জারকে কার্বন ডাই অক্সাইড গ্যাস পূর্ণ করেছে, B গ্যাস জারকে বাতাস রয়েছে, বায়ু পূর্ণ রয়েছে। A আর B গ্যাস জারের মধ্যে জ্বলন্ত পাটকাঠিকে ধরা হয়েছে। কি হবে, যখনই জ্বলন্ত পাটকাঠিকে CO2 A গ্যাস জারের মধ্যে ধরবে, ওটার সাথে সাথে নিভে যাবে। তার মানে আমার বলেছে A আর B গ্যাস জারের মধ্যে জ্বলন্ত পাটকাঠির অবস্থা কি হলো, A মধ্যে নিভে গেল আর B এর মধ্যে জ্বলতে থাকলো, তাই তো। কারণ বাতাসের মধ্যে কি আছে, বাতাসের মধ্যে অক্সিজেন রয়েছে, যেটা পাটকাঠিটাকে জ্বালিয়ে রাখতে সাহায্য করবে। তাহলে এখানে কিন্তু পাটকাঠিটা আরামসে জ্বলছে, দেখতে পাচ্ছে, এটাকে নিভে গেছে। এবার কি বলেছে দেখ, এবার ওপরের ছবির মতো করে B গ্যাস জারের ওপর A গ্যাস জারটা উপর করে দাও। দেখো A গ্যাস জারটাকে নিয়ে B গ্যাস জারের ওপর মানে ঢেলে দেওয়া হয়েছে। এবার যেহেতু CO2টা ভারী, কি হবে, A গ্যাস জারের মধ্যে সমস্ত CO2টা B গ্যাস জারে প্রবেশ করবে, ভারী তো। আর যেহেতু উপর করে দেওয়া হয়েছে, B এর থেকে বায়ুটা গিয়ে
এর মধ্যে প্রবেশ করবে। কি বললাম বুঝতে পেরেছো? যেহেতু এ গ্যাস জারের মধ্যে CO2 আছে, CO2 হচ্ছে বায়ুর থেকে ভারী, তাহলে আমি কি লিখবো? এ এবং বি গ্যাস জারের মধ্যে যন্ত্র, ওটা তো হয়ে গেল। আচ্ছা, সেকেন্ড কি বলেছে? আমি এখানে লিখেছি যেহেতু এ গ্যাস জারে CO2 বায়ুর তুলনায় ভারী, সেটি বি গ্যাস জারে প্রবেশ করে। যখন উল্টে ঢালা হচ্ছে, গ্যাস জারে প্রবেশ করে এবং বি থেকে বায়ু এ জারে প্রবেশ করে। ঠিক আছে, কি বললাম বুঝতে পেরেছিস? এ দেখ, বি এর থেকে বায়ু এতে যাচ্ছে আর এর থেকে কার্বন ডাইঅক্সাইড বিতে আসছে, বোঝা গেছে? তাহলে এখন বিতে কে আছে? CO2, কারণ বি এর মধ্যে সব CO2 চলে গেছে আর এর মধ্যে সব বায়ু প্রবেশ করেছে, এতে কে আছে? বায়ু। এবারে একটা জ্বলন্ত পাটকাঠিকে এ আর বির মধ্যে ধরা হলো, পুরো গ্যাস তো উল্টে গেছে। আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি? তখন বি গ্যাস জারের মধ্যে কিন্তু আগে যেটা এ গ্যাস জারে পাটকাঠিটা নিভে যেত, এখন সেটা বি গ্যাস জারে পাটকাঠিটা নিভে যাচ্ছে, বোঝা গেছে? আর এ গ্যাস জারে কিন্তু পাটকাঠিটা আরামসে জ্বলতে থাকছে। এখান থেকে কি প্রমাণ হয়? যে CO2 তোমার বায়ুর থেকে ভারী একটা গ্যাস, এবং তার সাথে প্রমাণ হয় হচ্ছে CO2 দহনে সহায়ক নয়, ওটা কিন্তু নিভিয়ে দিতে সাহায্য করে, বোঝা গেছে? আচ্ছা, এবারে আমরা পড়বো হচ্ছে নেক্সট ভৌত ধর্ম, যে CO2 উচ্চ চাপে জলে বেশি পরিমাণে দ্রবীভূত হয়। আমি এইমাত্র দেখলাম CO2-র সাথে জল, মানে CO2 জলের সাথে দ্রবীভূত হয়ে কার্বনিক অ্যাসিড তৈরি করে। এটা হচ্ছে কি? একটা মৃদু অ্যাসিড। তাই জন্যই বলা হয় CO2 হচ্ছে একটা আম্লিক অক্সাইড, যেহেতু জলের সাথে বিক্রিয়া করে ও উৎপন্ন করছে অ্যাসিড, এবং এইটাই হচ্ছে আমাদের অ্যাসিড বৃষ্টিরও কারণ। এটা হচ্ছে আমাদের কিন্তু অ্যাসিড বৃষ্টিরও কারণ। অ্যাসিড বৃষ্টির কারণ, তার কি কারণ জানিস? এই যে বাতাসে এত CO2 রয়েছে, যখন বৃষ্টি পড়ে বাতাসের CO2-র সাথে বৃষ্টির জল মিশে গিয়ে কার্বনিক অ্যাসিড তৈরি করে। এই কার্বনিক অ্যাসিডটাই বৃষ্টি আকারে পৃথিবীতে পৃষ্ঠে ঝরে পড়ে এবং আমাদের বডিতে পড়ে, গাছেদের বডিতে পড়ে, এবং এটাকেই আমরা বলে থাকি হচ্ছে অ্যাসিড বৃষ্টি। কারণ অ্যাসিড আকারে বৃষ্টিটা পড়ছে। এটাতে আরও শুধু যে H2CO3 থাকে তা নয়, এটার মধ্যে নাইট্রিক অ্যাসিড থাকে, নাইট্রাস অ্যাসিড থাকে, আরও অনেক রকমের অ্যাসিড মিশে থাকে। সালফার ডাইঅক্সাইডের সাথে মিশে সালফিউরাস অ্যাসিড উৎপন্ন হয়। অ্যাসিড বৃষ্টিতে কিন্তু অনেক রকমের অ্যাসিড থাকে, তার মধ্যে একটা অন্যতম অ্যাসিড হচ্ছে এই আমাদের কার্বনিক অ্যাসিড, বোঝা গেছে? চলো, তাহলে আমাদের দেখতে পেলাম যে কার্বন ডাইঅক্সাইড জলের মধ্যে দ্রবীভূত হয়। নেক্সট একটা পরীক্ষার মাধ্যমে দেখব এটাকে, হাতে কলমে পরীক্ষার মাধ্যমে আমরা কি করব? প্রথমে একটা এমনি জলের একটা জার নেব, জলের জারের মধ্যে লিটমাস পেপারকে আমরা ডুবাবো, লাল লিটমাস নীল লিটমাস দুটোকেই ডুবাবো, দেখবো কোনো রকমের পরিবর্তন হচ্ছে না। কারণ জলে কি করে পরিবর্তন হবে? জল হচ্ছে একটা প্রশম দ্রবণ। কি বলেছে? যে ওপরে ছবির মতো করে এ গ্যাস জারে পাতিত জল নাও, পাতিত জল নিয়েছে, এই দেখো এর মধ্যে জল নেওয়া হয়েছে, ওই জলের মধ্যে লাল আর নীল লিটমাস যোগ করো। আমরা নিশ্চয়ই জানি, এতদিনে পড়েছি যে লাল লিটমাস, আমরা জানি অ্যাসিড লিটমাসকে লাল করে, লিটমাসকে লাল করে, আর ক্ষার লিটমাসকে নীল করে। ঠিক আছে, এই কালার চেঞ্জটা ভালো করে মাথায় রাখবে। অ্যাসিড করে লাল আর অ্যালকালি করে কালি। ঠিক আছে, কি করে মনে রাখবে জানিস? অ্যাসিড লাস্টে কি আছে? ডি মানে রেড, বেস ফার্স্টে কি আছে? বি মানে ব্লু। ঠিক আছে, এইভাবে মাথায় রাখতে পারিস। ওকে, আচ্ছা এবার দেখ, এবার ঘটনাটা কি হচ্ছে। আমরা নর্মাল জলের মধ্যে যখন লিটমাসকে প্রবেশ করেছি, জল তো একটা প্রশম দ্রবণ, তাহলে লাল লিটমাস নীল লিটমাস জলের মধ্যে কি হবে? কিছু হবে না। কারণ কি? পরিবর্তন হলো? কোনো পরিবর্তন হলো না, কোনো পরিবর্তন হয় না। তার কারণ জল প্রশম দ্রবণ, জল প্রশম দ্রবণ, যা
লিটমাসের বর্ণ পরিবর্তন করে না, লিটমাসের বর্ণ পরিবর্তন করে না। এবার আমরা কি বললাম, এবারে এটার মধ্যে আমি এই জলটার মধ্যে কার্বন ডাই অক্সাইডকে অ্যাড করা হলো CO2-র মধ্যে। এই যে CO2 আস্তে আস্তে জলে মিশে যাচ্ছে, তার মানে এখানে কি প্রস্তুত হয়েছে বলতো, H2CO3 উৎপন্ন হয়েছে এই জায়গাটায়। কি বললাম বুঝতে পেরেছিস? এই যে উল্ফ বোতলের সাহায্যে কার্বন ডাই অক্সাইডকে প্রস্তুত করা হলো এবং সেটা নির্গম নল দিয়ে গিয়ে এই গ্যাস জারটার মধ্যে জলটার সাথে মেশানো হলো এবং কি উৎপন্ন হচ্ছে, জলের সাথে CO2-র বিক্রিয়ায় উৎপন্ন হচ্ছে H2CO3 যেটা অ্যাসিড, যার ফলে এবারে আমরা লিটমাসকে ডোবাবো। লিটমাসকে দেখো, লাল লিটমাস তো পরিবর্তন হবে না, লালের তো কালারই লাল, সেটা আর কি পরিবর্তন হবে, বাট নীল লিটমাস কি হয়ে যাবে, লালে পরিণত হবে, যার ফলে কি হচ্ছে, নীল লিটমাস লাল বর্ণে পরিণত হবে। এখান থেকে কি প্রমাণ হয় যে H2CO3 হচ্ছে একটা অ্যাসিড দ্রবণ। অ্যাসিড দ্রবণে লাল লিটমাস লাল থাকে, লাল লিটমাস লাল থাকে, কিন্তু নীল লিটমাস লাল হয়। এখান থেকে তাই প্রমাণ হয় যে কার্বন ডাই অক্সাইডের যে দ্রবণটা, জলীয় দ্রবণটা হচ্ছে আম্লিক প্রকৃতির। তার মানে এখান থেকে কি প্রমাণ হয়, লাস্ট লাইনটা এখানটায় লিখছি স্টার মেরে, যে CO2-র দ্রবণ এর দ্রবণ কি প্রকৃতির, আম্লিক প্রকৃতির, এবং সেটা আমরা একদম লিটমাসের দ্রবণের দ্বারা বা লিটমাসের কালার চেঞ্জের দ্বারা একদম প্রমাণ করে দিলাম। ওকে, এবারে আমরা নেক্সট যাব এর রাসায়নিক ধর্মতে। কার্বন ডাই অক্সাইডের ভৌত ধর্ম এতক্ষণ আমরা দেখে নিয়েছি যে বর্ণহীন, গন্ধহীন, এটা জলের দ্রাব্য, এটা তোমার আম্লিক দ্রবণ প্রস্তুত করে, এটা দহনে সহায়ক নয়, এগুলো সব পড়ে নিয়েছি। এবার আমরা পড়বো হচ্ছে CO2 এর দ্রাব্যতা, এটা এইমাত্র দাহ্যতা, সরি, CO2 দাহ্যতা কি, এটা দহনে সহায়ক নয় এবং নিজেও জ্বলে না, এটা বহুবার বললাম, এবং আগুন নেভাতে সাহায্য করে, আগুন নেভাতে সাহায্য করে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের CO2 এর দাহ্যতা। কিন্তু ধাতু বা তেলজনিত আগুন নেভাতে পারে না, যেটা আমি একটু আগেই তো তোমাদেরকে বললাম যে CO2 অতিরিক্ত উষ্ণতায়, অতিরিক্ত তাপে কার্বন প্লাস অক্সিজেনে পরিণত হয়। তো এই অক্সিজেনটা কি হয়, পুনরায় দহনে সহায়তা করে। ঠিক আছে, যার এক্সাম্পল হচ্ছে, একটা এক্সাম্পল খুব পপুলার, ধর ম্যাগনেসিয়ামকে তুই কার্বন ডাই অক্সাইড গ্যাস, জ্বলন্ত ম্যাগনেসিয়াম, এটা হচ্ছে জ্বলন্ত ম্যাগনেসিয়ামের ফিতাকে, জ্বলন্ত ম্যাগনেসিয়ামের ফিতা মানে ম্যাগনেসিয়াম, জ্বলন্ত ম্যাগনেসিয়াম ফিতাকে কার্বন ডাই অক্সাইডে প্রবেশ করালে সেটি ম্যাগনেসিয়াম অক্সাইডে পরিণত হয়। এক্ষেত্রে কিন্তু দহন বন্ধ হয় না, তার মানে এখানে উৎপন্ন হয় ম্যাগনেসিয়াম অক্সাইড প্লাস কার্বন। এটা কেন জানো, এটা দুটো স্টেপে হয়। স্টেপ 1, এই যে ম্যাগনেসিয়ামটা জ্বলছে, যার ফলে প্রচুর তাপ উৎপন্ন হয়, প্রচুর তাপ উৎপন্ন হচ্ছে। এই ম্যাগনেসিয়ামটা যখন দহন হচ্ছে, মানে যখন জ্বলন্ত অবস্থায় ওকে প্রবেশ করানো হচ্ছে, এই তাপের প্রভাবে কার্বনটা কি হয়ে যায়, কার্বন ডাই অক্সাইডটা বিয়োজিত হয়ে কার্বন প্লাস অক্সিজেনে পরিণত হয়। এই অক্সিজেনটা আর কি করছে, এই অক্সিজেনটাই পুনরায় ম্যাগনেসিয়ামের সাথে বিক্রিয়া করে
ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করে। এই ম্যাগনেসিয়াম অক্সাইডটাকেই আমরা সাদা সাদা গুঁড়ো গুঁড়ো উৎপন্ন হচ্ছে, আর কার্বনটা পড়ে থাকছে। তার মানে এটা দুটো স্টেপে হয়। একটা হচ্ছে প্রথমে স্টেপ 1-এ কি হচ্ছে, প্রচুর তাপ উৎপন্ন হয়, যার জন্য CO2টা বিয়োজিত হয়ে C+O2-তে পরিণত হয়। স্টেপ 2-তে এই অক্সিজেনটাই কিন্তু ম্যাগনেসিয়ামের সাথে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করে। এইভাবে কিন্তু কোনো ধাতুজনিত আগুন বা খুব উচ্চ উষ্ণতার আগুন কিন্তু কার্বন ডাই অক্সাইড নেভাতে পারে না। ওকে, নেক্সট হচ্ছে কি, জলের সাথে বিক্রিয়া। জলের সাথে বিক্রিয়া রান, যে CO2 প্লাস জল কি H2CO3 কার্বনিক অ্যাসিড, এটা আমাদের হয়ে গেছে জলের সাথে বিক্রিয়া। নেক্সট বিক্রিয়া কি বলেছে, ক্ষার বা ক্ষারকের সাথে বিক্রিয়া, খুব ইম্পর্টেন্ট। কার্বন ডাই অক্সাইড ক্ষার, সোডিয়াম হাইড্রোক্সাইড একটা ক্ষার, জানো, কস্টিক সোডা, এটার নাম কি, কস্টিক সোডা। সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে Na2CO3 উৎপন্ন করে আর জল উৎপন্ন করে। এটা কি, একটা লবণ আর জল উৎপন্ন করে। যেহেতু এটা হচ্ছে একটা আম্লিক অক্সাইড, আম্লিক অক্সাইড, এই আম্লিক অক্সাইডটা ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ আর জল উৎপন্ন করে। এটা হচ্ছে আমাদের লবণ, এটার নাম সোডিয়াম কার্বনেট, আর উৎপন্ন করছে জল। ঠিক আছে, ক্লিয়ার? আরো বিক্রিয়া হয়, যেমন পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে কার্বন ডাই, এটাও একটা ক্ষার, হাইড্রোক্সাইড থাকা মানেই ক্ষার। কার্বন ডাই অক্সাইডের বিক্রিয়ায় উৎপন্ন হয় পটাশিয়াম কার্বনেট আর জল। এই পটাশিয়াম কার্বনেটকে তুই যদি অতিরিক্ত কার্বন ডাই অক্সাইডের রেসপেক্টে আবার তুই যদি আবার অতিরিক্ত কার্বন ডাই অক্সাইডের দ্রবণ অ্যাড করিস, তাহলে উৎপন্ন হয় পটাশিয়াম বাইকার্বনেট প্লাস জল। ঠিক আছে, এই বিক্রিয়াগুলোকে মাথায় রাখবে। এখানে দেখো আমি কয়েকটা বিক্রিয়া করতে দিয়েছি। সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে, আচ্ছা এটা বিক্রিয়াটা ব্যালেন্স করে নি, হ্যাঁ এটাও কিন্তু ব্যালেন্স করতে হবে। Na2CO3 এবার ঠিক আছে, এটাও ব্যালেন্স করা নি, K2CO3 প্লাস CO2, দাঁড়াও, K2CO3 এখানে 2K হবে, পটাশিয়াম এটার নাম হচ্ছে পটাশিয়াম বাইকার্বনেট। ঠিক আছে, কার্বন একটা, অক্সিজেন হচ্ছে 3 4 5 6, 3 আর হাইড্রোজেন কটা আছে এখানে, দুটো, এখানে হাইড্রোজেন দুটো আছে, এখানে 2 করতে হবে, তাহলে এখানে 2 হয়ে যাবে। তাহলে 3 দুগুণে 6 7 8, এখানে দেখি 3 3 4 5 6, 3 3 4 5 6 7, আর এখানে হচ্ছে 3 দুগুণে 6 6 7 8, কোথাও একটা তো গন্ডগোল হচ্ছে। পটাশিয়াম কার্বনেট K2CO3 প্লাস CO2 প্লাস ওয়াটার, ওকে, গন্ডগোলটা এখানেই হয়েছে যে এখানে জলটা হবে না, এখানেই জলটা হবে না, ঠিক এই কারণে এটা হচ্ছিল না। হ্যাঁ, আচ্ছা বিক্রিয়াটা আমি আবার লিখছি। K2CO3 সাথে আমি যদি অতিরিক্ত কার্বন ডাই অক্সাইড গ্যাসকে বিক্রিয়া করাই, তাহলে শুধুমাত্রই উৎপন্ন হয় পটাশিয়াম বাইকার্বনেট। এবার দেখি K2CO3, K2 দুটো পটাশিয়াম, এদিকে হচ্ছে হাইড্রোজেন দুটো, এদিকেও হাইড্রোজেন দুটো হয়ে গেছে, কার্বন দুটো, অক্সিজেন 3 4 5 6, 3 দুগুণে 6, এবার কমপ্লিট। এটার নাম হচ্ছে পটাশিয়াম বাইকার্বনেট। জল উৎপন্ন হয় না, ভুল বললাম, পটাশিয়াম বাইকার্বনেট। এটা কখন, যখন অতিরিক্ত CO2-র সাথে বিক্রিয়া। ঠিক আছে, নেক্সট রয়েছে আমাদের সোডিয়াম, একই জিনিস, সোডিয়াম হাইড্রোক্সাইডের কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়ায় সোডিয়াম কার্বনেট প্লাস ওয়াটার। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া কার্বন ডাইঅক্সাইডের Mg ম্যাগনেসিয়াম কার্বনেট প্লাস ওয়াটার। পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে
পটাশিয়াম কার্বনেট প্লাস ওয়াটার, যা যা বললাম সব লেখা রয়েছে। তার মানে আমরা দেখতে পাচ্ছি ক্ষারের সাথে আম্লিক অক্সাইড বা কার্বন ডাই অক্সাইডের বিক্রিয়ায় কার্বনেট লবণ আর জল উৎপন্ন হচ্ছে। ওকে, নেক্সট এবারে আমরা একটা হাতে কলমে পড়বে, এটা তোমাদের বইতে রয়েছে। কি রয়েছে দেখো প্রথমে ভালো করে, বলেছে যে ছবির মতো করে একটা পাত্রে চুন জল নিতে বলেছে। চুন জল মানে কি জানো? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এই যে আমরা কি করব, এই পাত্রটার মধ্যে এই যে দেখতে পাচ্ছি সেখানটায় চুন জল নিয়েছি, CaOH এর হোল2 চুন জল। আমি একটু আগে তোদের হয়তো বললাম যে চুন জলের মধ্যে দিয়ে যদি তুই কার্বন ডাই অক্সাইড গ্যাসকে পাঠাস তাহলে সেই চুন জলটা ঘোলা হয়ে যায়, কারণ ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন হয়, যেটা একটা অদ্রাব্য লবণ। মনে আছে তো? দেখ এখানে তাই বলেছে। আমরা এখানে চুন জল নিয়েছি, এবার উল্ফ বোতল থেকে উৎপন্ন কার্বন ডাই অক্সাইড গ্যাসকে চুন জলের মধ্যে দিয়ে চালনা করাও। অর্থাৎ এটার মধ্যে দিয়ে দেখ কার্বন ডাই অক্সাইড গ্যাসকে চালনা করা হচ্ছে। কি ঘটবে? চুন জলটা ধীরে 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 ঘোলা হয়ে যাবে। তার মানে কি হবে? চুন জলটা কি হয়ে যাবে? ঘোলা হবে। কারণটা কি? কারণ হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে কার্বন ডাই অক্সাইডের বিক্রিয়ায় ক্যালসিয়াম কার্বনেট তৈরি হবে, যেটা হচ্ছে একটা অদ্রাব্য লবণ, যা জলকে ঘোলা করে দেবে, জলকে ঘোলা করবে। এবার বলেছে যদি এবার তুমি অতিরিক্ত পরিমাণ কার্বন ডাই অক্সাইড ওই চুন জলের মধ্যে চালনা করো, যেটা আমি এইমাত্র বললাম, অতিরিক্ত চুন জলের মধ্যে কার্বন ডাই অক্সাইড চালনা করলে এখানে কি হবে? আমি এখানটায় লিখছি বা এখানটায় লিখছি, ক্যালসিয়াম কার্বনেটটা যে উৎপন্ন হয়েছিল তার সাথে তুই যদি অতিরিক্ত কার্বন ডাই অক্সাইড চালনা করি, উৎপন্ন হয় ক্যালসিয়াম বাইকার্বনেট। এই যে ক্যালসিয়াম বাইকার্বনেটটা দেখতে পাচ্ছিস, CaHCO3 ক্যালসিয়াম বাইকার্বনেটটা হচ্ছে একটা দ্রাব্য লবণ, যার ফলে অতিরিক্ত কার্বন ডাই অক্সাইড বিক্রিয়া করলে চুন জল পুনরায় স্বচ্ছ হয়ে যায়। ঘোলা চুন জল পুনরায় স্বচ্ছ হয়ে যায়। এবার ঘটনাটা কেন ভালো করে বোঝ। দেখ, প্রথমে তুমি কার্বন ডাই অক্সাইড গ্যাসকে চুন জলের মধ্যে চালনা করছিস, যেই চুন জলের মধ্যে চালনা করলে কি হবে? ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন হবে। কি হচ্ছে? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড প্লাস CO2, সেখান থেকে ক্যালসিয়াম কার্বনেট আর জল তৈরি হচ্ছে। এটা হচ্ছে কি? এটা হচ্ছে অদ্রাব্য, যেটা ঘোলা করে দিচ্ছে। এটা কি করে দিচ্ছে? ঘোলা করছে জলকে। এবার এই জলটার মধ্যে, এই সেম জলটার মধ্যে তুই আরো কার্বন ডাই অক্সাইড দিয়েই যাচ্ছিস, মানে এই জলটার মধ্যে এখন অতিরিক্ত কার্বন ডাই অক্সাইড রয়েছে। অতিরিক্ত কার্বন ডাই অক্সাইডের ফলে কি হবে? এই যে ক্যালসিয়াম কার্বনেটটা অতিরিক্ত কার্বন ডাই অক্সাইডের ফলে উৎপন্ন করবে ক্যালসিয়াম বাইকার্বনেট, যেটা একটা দ্রাব্য, যেটা জলে দ্রবীভূত হয়ে যায়। ফলে যেটা ঘোলা কালার ছিল, ঘোলা ছিল, জলে দ্রবীভূত হয়ে গেলে কি হবে? ওটা আবার স্বচ্ছে পরিণত হবে, যার ফলে এই দ্রবণটা এখন স্বচ্ছ হয়ে যাবে। কি বললাম বুঝতে পেরেছিস? এটা কেন হলো? ক্যালসিয়াম বাইকার্বনেটটা যেহেতু জলে দ্রাব্য, দ্যাটস ওয়াই এটা জলে গুলে গেল, যার ফলে আর ঘোলা দ্রবণটা থাকলো না, স্বচ্ছ দ্রবণে পরিণত হলো। বোঝা গেছে? আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের রয়েছে কার্বন ডাই অক্সাইডের জারণ বিক্রিয়া। কার্বন ডাই অক্সাইড কোথায় কোথায় জারণ বিক্রিয়া করে তার এক্সাম্পল দিয়ে দিয়েছে। দেখ, প্রথমে বলেছে কার্বনের সাথে কার্বন ডাই অক্সাইডের বিক্রিয়ায় কার্বন মনোক্সাইড তৈরি হচ্ছে। এখানে কোথায় জারণ হচ্ছে? দেখ, এখানে কার্বনের সাথে অক্সিজেন যুক্ত হয়েছে। কি বিক্রিয়া? অক্সিজেন যুক্ত হলে জারণ বিক্রিয়া। আর এখানটা কি হচ্ছে? বিজারণ বিক্রিয়া। তার মানে জারিত কে হচ্ছে? কার্বন জারিত হচ্ছে, আর O2 বিজারিত হচ্ছে। নেক্সট, ম্যাগনেসিয়ামের সাথে কার্বন ডাই অক্সাইডের বিক্রিয়ায় ম্যাগনেসিয়াম অক্সাইড আর কার্বন তৈরি হয়। এখানে কে জারণ হচ্ছে আর কে বিজারণ হচ্ছে আমি এখানটাই করে দিচ্ছি একেবারে। ম্যাগনেসিয়ামের সাথে অক্সিজেন যুক্ত হচ্ছে মানে জারণ, আর CO2 থেকে অক্সিজেন বেরিয়ে যাচ্ছে মানে বিজারণ। ঠিক আছে? তার মানে এখানে কি হচ্ছে? ম্যাগনেসিয়াম অক্সাইডে পরিণত হচ্ছে মানে জারিত হচ্ছে কে? ম্যাগনেসিয়াম। তাহলে Mg জারিত আর CO2 বিজারিত। তার মানে আমি এখান থেকে কিন্তু বলতে পারি Mgর যেহেতু জারণ হচ্ছে, এটা কি পদার্থ? এটা বিজারক পদার্থ।
আমি এগুলো কিন্তু জারণ বিজারণ জায়গায় শিখিয়েছি। আর কার্বনের যেহেতু বিজারণ হচ্ছে, এটা কি, এটা জারক পদার্থ, তাই তো। নেক্সট কার্বনেটের সাথে জিঙ্কের বিক্রিয়া, জিঙ্ক প্লাস কার্বন ডাই অক্সাইড, জিঙ্ক অক্সাইড প্লাস কার্বন মনোক্সাইড, ধাত্তারিকা, জিঙ্ক অক্সাইড প্লাস কার্বন মনোক্সাইড। কি ঘটনাটা ঘটবে, এটা হচ্ছে জারণ, অক্সিজেন যুক্ত হচ্ছে, এখান থেকে অক্সিজেন বেরিয়ে যাচ্ছে মানে বিজারণ। কি বললাম বুঝতে পেরেছো? তাহলে জারণ বিজারণ ক্লিয়ার প্রত্যেকের। যেখান থেকে আমি তো অক্সিজেন দিয়েও পড়িয়েছি, ইলেকট্রন দিয়েও পড়িয়েছি, আমি এখন যেহেতু সিম্পল অক্সিজেন দিয়ে এটাকে এক্সপ্লেন করা যাচ্ছে, আমি অক্সিজেন দিয়েই করব। আমি যদি চাই এটাকে কিন্তু ইজিলি ইলেকট্রনীয় মতবাদ সাহায্যে জারণ বিজারণ আমরা ইয়ে করতে পারি, দেখবে। যেমন লাস্ট বিক্রিয়াটা নিয়ে করছি, জিঙ্ক সাথে হলে জিঙ্ক অক্সাইড প্লাস কার্বন মনোক্সাইড। খেয়াল করে দেখো, জিঙ্ক এখানে কত ছিল, 0, ওপরে কিছু নেই মানে 0, সেখান থেকে জিঙ্ক 2+ পরিণত হচ্ছে, কারণ জিঙ্ক অক্সাইড বিয়োজিত হয়ে Zn2+ ও 2- পরিণত হয়, তাই তো। তাহলে জিঙ্ক 0 থেকে 2+ মানে কি হচ্ছে, দুটো ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে, তাই জন্যই তো সব ক্যাটায়ন হচ্ছে। ইলেকট্রন বেরিয়ে যাওয়াটাকে আমরা কি বলি, জারণ বিক্রিয়া বলি, ঠিক আছে। তার মানে আমরা কিন্তু ইলেকট্রনীয় মতবাদের সাহায্যেও কিন্তু আমরা বলতে পারি এখান থেকে জিঙ্কটা জারণ হচ্ছে বা জিঙ্ক জারিত হচ্ছে। তাহলে এটা হচ্ছে বিজারক দ্রব্য, যার জারণ হয় সেটা বিজারক পদার্থ, আর যার বিজারণ হয় সেটা কি, সেটা হচ্ছে জারক পদার্থ হয়, ঠিক আছে। তার মানে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে কার্বন ডাই অক্সাইডটা কিন্তু অ্যাজ এ জারক পদার্থ রূপে কাজ করছে। কার্বন ডাই অক্সাইডটা কি রূপে কাজ করছে, এখানে দুটো বিক্রিয়াতেই জারক পদার্থ, মানে এটাকেই বলা হচ্ছে কার্বন ডাই অক্সাইডের জারণ বিক্রিয়া, কারণ ও অন্যকে বিজারিত করতে হেল্প করছে এবং নিজে জারক পদার্থ রূপে কাজ করছে, ঠিক আছে। ওকে, অন্যকে নিজে বিজারিত হয়ে অন্যকে জারিত করতে হেল্প করছে। আমি এক্সট্রিমলি সরি, আমি উল্টো বললাম, যে কার্বন ডাই অক্সাইড নিজে বিজারিত হয়ে, যার জন্য এটাকে বলা হচ্ছে জারক পদার্থ, অন্যকে জারণ করতেও হেল্প করছে, ক্লিয়ার। আচ্ছা, এরপরে আমরা চলে আসবো, একটা কোশ্চেন রয়েছে, দেখবে তোমাদের বইতে রয়েছে, এক বাড়িতে চুনকাম করার জন্য পোড়া চুন জলে ভিজিয়ে কলিচুন তৈরি করার সময় চুন জলের ওপর কিসের আস্তরণ পড়ে। আচ্ছা, চুন, ক্যালসিয়াম অক্সাইড হচ্ছে পোড়া চুন। এই পোড়া চুনকে তুই যদি কি বলেছে, জলে ভিজিয়ে রাখতে বলেছে, তুই পোড়া চুনকে জলে ভিজিয়ে রাখলে কি উৎপন্ন হয় জানিস, কলি চুন, বা এটাকেই বলা হয় চুন জল, চুন জল উৎপন্ন হয়, ঠিক আছে। এটাকে আমরা নর্মাল দেখবে অনেকের বাড়িতে পুডিং করা হয়, দেখবি চুনকাম করা হয় না, মানে চুন দিয়ে পুরো জল মানে একদম চুলের সাথে জল মিশিয়ে একদম দেয়ালের মধ্যে চুনকাম করা হয়। যাই হোক, সেই চুনকামের ক্ষেত্রে দেখা যায় যে ক্যালসিয়াম হাইড্রক্সাইড উৎপন্ন হচ্ছে বা কলি চুন উৎপন্ন হচ্ছে। ওই জলটাকে তুই এমনি যদি রেখে দিস অনেক দিন, দেখবি ওই চুন জলটার উপর একটা সাদা আস্তরণ পড়ে যায়। সেটা কিসের, এই চুন জলের সাথে বাতাসের কার্বন ডাই অক্সাইড বিক্রিয়া করে, স্বাভাবিক বাতাসে কার্বন ডাই অক্সাইড রয়েছে, এবং উৎপন্ন হয় ক্যালসিয়াম কার্বনেট এবং জল উৎপন্ন হয়। তাহলে সাদা আস্তরণটা কার, এটা হচ্ছে অদ্রাব্য লবণ, ফলে চুন জলের ওপর ক্যালসিয়াম কার্বনেটের সাদা আস্তরণ পড়ে, ঠিক আছে। আচ্ছা, এবারে পরের কোশ্চেন কি বলেছে দেখ, এই আস্তরণটাকে জোগাড় করে টেস্ট টিউবে নিয়ে তাতে HCl অ্যাড করলে কি রাখা যাবে। এই যে আস্তরণ, তাকে তুমি যদি বলো HCl অ্যাড করা হয়, তাহলে কি উৎপন্ন হবে বলতো, ক্যালসিয়াম ক্লোরাইড, কার্বন ডাই অক্সাইড আর জল উৎপন্ন হবে। এটা ব্যালেন্স নেই, তাহলে কি উৎপন্ন হচ্ছে, কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হবে। তাহলে 2 নম্বর অ্যান্সার কি, যে চুন না, সেই আস্তরণকে মানে ক্যালসিয়াম কার্বনেটের আস্তরণকে HCl আস্তরণে HCl চালনা করলে
কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হয়, ঠিক আছে, গ্যাস উৎপন্ন হয়। এটা কত নম্বরের কোশ্চেন হলো? 2 নম্বরের। এবারে বলেছে একটি টেস্ট টিউবে সামান্য স্বচ্ছ চুন জল না হলো, ভালো কথা, তাতে তুমি ফু দিলে তাতে কি হবে? আমি এখানে 3 নম্বর কোশ্চেনের অ্যান্সার লিখছি। যদি তুমি স্বচ্ছ চুন জল নাও, স্বচ্ছ চুন জল, এটা হচ্ছে স্বচ্ছ চুন জল, যার মধ্যে ফু দিচ্ছ, তোমার নিঃশ্বাসের সাথে কি বেরোচ্ছে? কার্বন ডাই অক্সাইড গ্যাস। তাহলে ফু কথাটার অর্থ কি? CO2 নির্গত হচ্ছে আমার নিঃশ্বাসের সাথে। তাহলে ফুয়ের মাধ্যমে আমি ওই স্বচ্ছ চুন জলে কি অ্যাড করছি? কার্বন ডাই অক্সাইড অ্যাড করছি। কি হবে? কি দেখা যাবে? চুন জলটা, স্বচ্ছ চুন জল ঘোলা হবে, ঘোলা হয়ে যাবে। কারণটা কি? তার কারণ উৎপন্ন হবে ক্যালসিয়াম কার্বনেট আর জল। এই ক্যালসিয়াম কার্বনেটটার কারণেই তো জলটা ঘোলা হবে, কারণ অদ্রাব্য লবণ। এই তাহলে ঘোলা ক্যালসিয়াম কার্বনেট অদ্রাব্য হওয়ায় স্বচ্ছ চুন জল কি করে দেবে? ঘোলা করে দেবে। ক্লিয়ার? এই কোশ্চেনটা দেখবে তোমাদের রয়েছে, আমি আনসার করে দিলাম। বাস, এবারে আমাদের পুরোপুরি একদম কার্বন ডাই অক্সাইডের কনসেপ্ট এখানেই শেষ। এরপরে লাস্ট আমাদের যেটা আছে সেটা হচ্ছে পলিমার। 2 সেকেন্ডে কমপ্লিট। 2 সেকেন্ডে পলিমার, 2 সেকেন্ডে হবে না, সরি 5 মিনিট তো মিনিমাম লাগবে। পলিমার কি? আচ্ছা, অনেকগুলো ছোট 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 মনোমার বা অনেকগুলো ছোট ছোট অণু মিশে যখন একটা বৃহৎ শৃঙ্খল তৈরি হয় না, সেটাকে আমরা পলিমার বলে থাকি। কি বলেছে? একই রকম বিভিন্ন অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র অণু, যেগুলোকে আমরা মনোমার বলে থাকি, ক্ষুদ্র ক্ষুদ্র অণুগুলোকে আমরা কি বলি? মনোমার। মনোমারগুলো একে অপরের সাথে যুক্ত হয়ে রাসায়নিকভাবে উৎপন্ন করে একটা বৃহৎ শৃঙ্খল গঠন, যেটাকে আমরা পলিমার বলি। যেমন ডিএনএ, প্রোটিনের যেরকম মনোমার কি বলতো? প্রোটিনের মনোমার হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। প্রোটিনের মনোমার হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। এগুলো সব লাইফ সায়েন্সে তোমরা পড়েছো। তার মানে অসংখ্য অ্যামাইনো অ্যাসিড একে অপরের সাথে যুক্ত হয়ে একটা অনেক বড় বৃহৎ শৃঙ্খলার জটিল অণু গঠন করে, যেটা হচ্ছে আমাদের প্রোটিন। একইভাবে আমাদের জৈব মানে জীবদেহে ডিএনএ, আরএনএ, এটিপি মানে সমস্ত রকমের যে জটিল যৌগগুলো, সেগুলোকে আমরা পলিমার বা সেগুলোকে আমরা মানে বৃহৎ শৃঙ্খল অণু বলতে পারি, ঠিক আছে? এবং এটার কিছু আমাদের 2 রকমের ভাগ, দেখো এখানে আমি ছবি দিয়েছি পলিমারের বিভিন্ন ছবি। এগুলো কার্বন ঘটিত পলিমার, যা আমাদের চারপাশে বিভিন্ন দিকে মানে আমি যদি লক্ষ্য করি, তাহলে প্রচুর মানে মনোমার দিয়ে তৈরি অসংখ্য বৃহৎ শৃঙ্খল অণু গঠন হয় এবং দেখা যায়। এবং সেটার এক্সাম্পল হচ্ছে পলিথিন, নাইলন, টেরিলিন, তারপরে হচ্ছে টেফলন। এগুলো প্রত্যেকটা হচ্ছে তারপরে দেখো রেয়ন মেটেরিয়াল আমরা বলে থাকি, যেটা দিয়ে আমরা জামা কাপড় তৈরি করি। প্লাস্টিক, পলিথিন, নাইলনের দড়ি, এগুলো সব কিছু হচ্ছে মানে পলিমার জাতীয় যৌগ। পলিমার দিয়ে তৈরি হয়েছে এগুলো সব। এগুলোর মধ্যে সব করতে কি রয়েছে? কার্বন প্রেজেন্ট রয়েছে, ঠিক আছে? তো বাবা, তো এই পলিমার হচ্ছে 2 রকমের হয়। পলিমার 2 রকমের, একটা হচ্ছে জৈব পলিমার, বা তুমি বলতে পারো প্রাকৃতিক পলিমার। আরেকটা হচ্ছে অজৈব পলিমার, যেটাকে আমরা বলি কৃত্রিম পলিমার। জৈব পলিমার মানে বুঝতেই পারছো, জীবদেহে যেগুলোকে আমরা পাচ্ছি, যেমন ডিএনএ, প্রোটিন, লিপিড, ফ্যাট, সেলুলোজ, এগুলো সবকটা হচ্ছে প্রাকৃতিক পলিমার বা জৈব পলিমার, মানে এদেরকে জীবদেহে পাওয়া যায়। এক্সাম্পল দেখো বলা হয়েছে প্রকৃতি থেকে, অর্থাৎ প্রাণী বা উদ্ভিদ দেহে যে সমস্ত পলিমার থাকে তাদেরকে আমরা প্রাকৃতিক পলিমার বলছি, যেমন সেলুলোজ, প্রোটিন, লিপিড, ডিএনএ, এগুলো প্রত্যেকটাই হচ্ছে প্রকৃতি থেকে আমাদের প্রাপ্ত। এদেরকে জৈব পলিমার বলে। এবং এই পলিমারগুলো মাটির সাথে মিশে যেতে পারে, অর্থাৎ এদের পচন হলে বা এদের ধরো কোনো একটা জীবদেহ মারা গেছে, মৃত জীবদেহ থেকে এইগুলো মাটির সাথে বিভিন্ন ব্যাকটেরিয়া, ছত্রাক দ্বারা বিয়োজিত হয়ে সরল অণু গঠন করে এবং মাটির সাথে মিশে যায়। এগুলো প্রত্যেকটাই হচ্ছে বায়োডিগ্রেডেবল, মানে হচ্ছে জৈব বিশ্লেষ্য, মানে মাটির সাথে মিশে যায়, মাটির সাথে
মিশে যায়, মানে পরিবেশকে অতটা হার্ম করে না, পরিবেশ দূষণ করে না এরা। কিন্তু কৃত্রিম যে সমস্ত পলিমারগুলো রয়েছে, যেরকম আমাদের রয়েছে দেখো পলিইথিলিন, টেরিলিন, নাইলন, পিভিসি, পিভিসির ফুল ফর্ম হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড, এটা হচ্ছে পিভিসির ফুল ফর্ম, যেটার ফর্মুলা হচ্ছে CH2CHCl, এটা হচ্ছে মনোমারের এর ফর্মুলা, এটা হচ্ছে মনোমার। পলিভিনাইল ক্লোরাইডের মনোমার হচ্ছে ভিনাইল ক্লোরাইড, আমি লিখে দিচ্ছি, এর মনোমার হচ্ছে ভিনাইল ক্লোরাইড, যার ফর্মুলা হচ্ছে এটা, যার ফর্মুলা হচ্ছে এই যে CH2CHCl। এছাড়া তার তোমার পলিইথিলিনের মনোমার হচ্ছে ইথিলিন, মনোমার হচ্ছে ইথিলিন, মানে CH2CH2, এটা হচ্ছে ইথিলিন। অসংখ্য ইথিলিনের পরপর পরপর যুক্ত হয়ে এই পলিইথিলিন তৈরি হয়। এছাড়া আছে আমাদের টেফলন, টেফলন, ঠিক আছে, এগুলো সবকটাই হচ্ছে কৃত্রিম পলিমার, মানে কৃত্রিমভাবে এদেরকে তৈরি করা হয়, এদেরকে আমরা জৈব দেহে পাওয়া যায় না। এইগুলো হচ্ছে জৈব অবিশ্লেষ্য, এরা কিন্তু মাটির সাথে মেশে না, এরা হচ্ছে নন বায়োডিগ্রেডেবল, এরা হচ্ছে মাটিতে মেশে না। তার ফলে কি হবে দেখো, এই যে পলিথিন, দেখবে আমরা সবসময় বলি যে পলিথিন ব্যবহার করা উচিত নয়, তার কারণ এটা আমাদের পরিবেশ দূষণ করে। কারণ কি, পলিথিন তো তুমি নষ্ট করতে পারবে না, তুমি একটা পলিথিনকে নিলে দিয়ে ওটাকে ফেলে দিলে, ওটা কিন্তু আর তুমি যদি কাগজের টুকরো যদি মাটিতে ফেলে দাও, কাগজের টুকরো দুদিন পর পচে গিয়ে ওটা দেখবে মাটির সাথে মিশে যাবে। কিন্তু পলিথিন জাতীয় গ্লাস, প্লাস্টিক, সমস্ত ক্যারি ব্যাগ, সমস্ত নাইলনের দড়ি, এগুলো কিন্তু মাটির সাথে মেশে না, তুমি যত বছরের পর বছর ওগুলো একইভাবে থেকে যায়, যার ফলে আমাদের পরিবেশ দূষণ হচ্ছে। তো আমরা কি করছি, ওগুলোকে নয় জ্বালিয়ে দিচ্ছি, আগুন জ্বালিয়ে দিলে ওগুলো নষ্ট হয়ে যাবে, কিন্তু আগুন জ্বালানোর ফলেও তো ওখানে প্রচুর পরিমাণে ক্ষতিকারক গ্যাস উৎপন্ন হবে, কার্বন ডাইঅক্সাইড, কার্বন কালো কালো ধোঁয়া উৎপন্ন হয় যদি তুমি প্লাস্টিক জ্বালাও, তার ফলে পরিবেশ দূষণ হচ্ছে। তাই জন্য বলা হয় এই যে কৃত্রিম পলিমারগুলো কিন্তু আমাদের হতে পারে দৈনন্দিন জীবনকে অনেক বেশি ইজিয়েস্ট করে দিয়েছে, বাট ফিরভি এগুলো কিন্তু প্রকৃতির জন্য প্রচণ্ড হার্মফুল, কারণ এগুলোকে আমরা কি করছি, ড্রেনে ফেলে দিচ্ছি বা নদীতে ফেলে দিচ্ছি, এইগুলোকে প্রাকৃতিকভাবে মাটিতে মিশছে না, দূষণ করছে। এবং যে সমস্ত অ্যাকোয়াটিক অ্যানিমেলসরা এই প্লাস্টিক জাতীয় পদার্থকে যদি খেয়ে ফেলে, বা মাছরা কি করে এই প্লাস্টিকগুলোকে এই করছে জানিস, ওরা খাচ্ছে, এবং ওদের দেহের মধ্যে কিন্তু বিষক্রিয়া তৈরি হচ্ছে, ফলে অনেক মানে অ্যানিমালসগুলো যেগুলো জলজ উদ্ভিদ, জলজ প্রাণী, এর ফলে মৃত্যু ঘটছে। শুধু যে ওদেরই ক্ষতি হচ্ছে তা নয়, ওই প্রাণীদেরকে আমরাও খাচ্ছি, যে সমস্ত প্রাণীরা ওই সমস্ত প্লাস্টিক জাতীয় পদার্থ এরকম খুঁটে 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 খেয়েছে, ওদেরকে আমরাও খাচ্ছি, ফলে আমাদের দেহেও একটা বিষক্রিয়া তৈরি হচ্ছে। তাহলে এগুলো কিন্তু খুব প্রকৃতিতে ক্ষতিগ্রস্ত করে থাকে। ঠিক আছে, দেখো এখানটায় লেখা আছে, তারপর তোমাদের তাহলে এটা আমি লিখে দিই, এটা হচ্ছে জৈব অবিশ্লেষ্য, মাটিতে মেশে না, এবং এদেরকে দহনের ফলে এদের দহনে বায়ু দূষণ হয়, প্রচুর পরিমাণে হার্মফুল গ্যাস উৎপন্ন হয়, বায়ু দূষণ ঘটে। ঠিক আছে, তাই জন্য এখনকার দিনে দেখবি মানে যেটাকে বলা হয় এখনকার দিনে পলিহাইড্রক্সিবিউটারেট, PHB, পলিল্যাকটিক অ্যাসিড, এরকম টাইপের কিছু মানে অর্ধ কৃত্রিম পলিমার আবিষ্কার হচ্ছে। মানে এখন দেখবি এখনকার দিনে এমন কিছু প্লাস্টিক ব্যাগ উৎপন্ন হচ্ছে যেগুলো প্লাস্টিক নয়, ওগুলোকে বলা হয় হচ্ছে বায়োডিগ্রেডেবল ব্যাগ। ঠিক আছে, তো ওই ব্যাগগুলো সেগুলো হচ্ছে বলা হয় দেখবি ডিসপোজেবল ব্যাগ। কাগজের ব্যাগ তো আছে সেগুলো ছাড়, বাট এমন কিছু প্লাস্টিক জাতীয় ব্যাগ মানে এখনকার দিনে ব্যবহার হচ্ছে বা উৎপন্ন করা হচ্ছে যেগুলো মাটির সাথে মিশে যায়। ওগুলো কিভাবে তৈরি হচ্ছে, এই পলিইথিলিন বা কৃত্রিম পলিমার আর জৈব পলিমার দুটোকে মিক্সড করে, মানে কৃত্রিম পলিমারের সাথে সামান্য কার্বোহাইড্রেটগুলোকে মিক্সড করে কিন্তু উৎপন্ন করা হচ্ছে ওই বায়োডিগ্রেডেবল ব্যাগ, বা যেগুলোকে আমরা বলি অর্ধ কৃত্রিম পলিমার, যেগুলোর মধ্যে কিছু পরিমাণ জৈব পলিমারও মিশে আছে, কিছু পরিমাণ কৃত্রিম পলিমারও মিশে আছে। দুটোকে মিক্সড করে একটা পলিমার তৈরি করা হচ্ছে যেগুলো মাটিতে মিশতে পারে, অর্থাৎ যেগুলো পরিবেশ দূষণ খুব একটা করবে না। আরও যখন বড় হবে তখন এদের নামগুলো পড়বে PHB, তারপরে হচ্ছে পলিগ্লাইকোলিক অ্যাসিড, এগুলো হচ্ছে সমস্ত ওই অর্ধকৃত্রিম পলিমার, যেখানে
পলিমারের পোর্শনও রয়েছে, কৃত্রিম পলিমারও রয়েছে, আবার প্রাকৃতিক পলিমারও রয়েছে, ঠিক আছে। কিন্তু মনে রাখবে এই কৃত্রিম পলিমারগুলো কিন্তু অনেক স্ট্রেংথ বেশি হয়, অনেক বেশি মানে বহুদিন পর্যন্ত এগুলোর লংজিভিটি থাকে, অনেক বেশি ইউজফুল হয়, বাট হলেও কী হবে, এটা পরিবেশ দূষণও কিন্তু অনেক বেশি করে। এরপরে দেখবে তোমাদের বইতে একটা চার্ট রয়েছে যেখানে বেশ কিছু পলিমারের, কৃত্রিম পলিমারের নাম এবং তাদের ব্যবহার লিখে দেওয়া রয়েছে। প্রথমে আছে পলিথিন। পলিথিন হচ্ছে তার ধর্ম কি, এগুলো মানে হচ্ছে পলিথিন তোমরা জানো প্লাস্টিক তৈরিতে ব্যবহার করা হয়, বিশেষ করে প্লাস্টিক, মগ, পাইপ, এগুলো কী কীতে ব্যবহার করা হয়, পলিথিন মানে প্লাস্টিক ব্যাগ, তারপরে বালতি, মগ, পাইপ, তারপরে হচ্ছে আরো বিভিন্ন জায়গায়, তারপরে হচ্ছে বোতল, ঠিক আছে, তারপরে হচ্ছে বৈদ্যুতিক তারের ওপরের যে কোটিং তৈরিতে, বৈদ্যুতিক তারের ওপরে যে কোটিংটা থাকে সেগুলো তৈরিতে, এগুলো বিভিন্ন ক্ষেত্রে আমরা পলিথিনকে ব্যবহার করে থাকি। টেফলনকে কোথায় কোথায় ব্যবহার করা হয়? আচ্ছা, টেফলনের আমি মনোমারটা লিখে দিচ্ছি। এর মনোমার হচ্ছে টেট্রাফ্লুরোইথিলিন, টেট্রাফ্লুরোইথিলিন, ঠিক আছে, CF2 ডাবল বন্ড CF2, এটা হচ্ছে টেফলনের স্ট্রাকচার। টেফলন তৈরি করা মানে টেফলন মেনলি উচ্চ গলনাঙ্ক সম্পন্ন তড়িতের কুপরিবাহী একটা ক্ষয় রোধকারী বা ক্ষয়কারী একটা পদার্থ, ঠিক আছে। এটা নন স্টিকের যে আমরা বিভিন্ন রকমের বাসনপত্র ইউজ করি সেগুলো তৈরিতে কিন্তু এই টেফলন ব্যবহার করা হয়। নেক্সট PVC, যেটা আমি বললাম ফুল ফর্ম পলিভিনাইল ক্লোরাইড, মনোমারটা হচ্ছে ভিনাইল ক্লোরাইড, যার সংকেত হচ্ছে CH2 ডাবল বন্ড CHCl, ঠিক আছে। এই PVC-কে আমরা কোথায় কোথায় ব্যবহার করি? জলের পাইপ তৈরিতে, ইলেকট্রিক তারের আবরণ হিসাবে, বিভিন্ন পাত্র তৈরিতে, বিভিন্ন ক্ষেত্রে আমরা এটাকে ব্যবহার করে থাকি। নাইলন কি? নাইলন হচ্ছে স্বচ্ছ, শক্ত এবং জলরোধী একটা তন্তু, যেটা আমরা কোথায় ব্যবহার করি? বিভিন্ন নাইলনের তার তৈরিতে, তাছাড়া পাইপ তৈরিতে, ঠিক আছে, বিভিন্ন রকমের নাইলনের দড়ি তৈরিতে ইত্যাদি নাইলনকে ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া টেরিলিন কোথায়? নাইলনের মতোই দেখতে, জল শোষণ করে না, ঠিক আছে, এটা শক্ত ভাঁজরোধী একটা পদার্থ, যেটা কোথায় কোথায় ব্যবহার হয়? টেরিকট নামক দেখবে মানে কিছু মানে আমাদের মানে ক্লথ রয়েছে যেগুলোকে আমরা বলি টেরিকটের জামা, সেই টেরিকট প্রস্তুতিতে আমরা কিন্তু এই টেরিলিন ব্যবহার করে থাকি। এবং এই টেরিলিন ভাঁজরোধকারী তন্তু সুতির মতো সুতো থাকায় জল শোষণ করতে পারে না এবং এর মধ্যে দিয়ে বায়ু চলাচল করতে পারে। আর আমাদের মানে গ্রীষ্মপ্রধান দেশে এই জামা কাপড় তৈরিতে এটাকে ব্যবহার করা হয়, ঠিক আছে। টেরিকটের জামা কাপড় অনেকেই পরে, ঠিক আছে, একটুখানি সিনথেটিক টাইপের ম্যাটেরিয়াল হয়, যেটাকে আমরা বলি সিনথেটিক ম্যাটেরিয়ালের টেরিকটের জামা, খুব গরমকালে পড়লে গরম লাগে। যাই হোক, তো এইগুলো হচ্ছে আমাদের পলিমারের কিছু ব্যবহার, কৃত্রিম পলিমারের ব্যবহার, ঠিক আছে। বাস এই ছিল তোমাদের কার্বন ডাই অক্সাইড চ্যাপ্টারের পুরো কমপ্লিট একটা পুরো একদম কমপ্লিট বলতে পারো, পুরো একদম ডিটেলস আলোচনা। কোনো জায়গায় কিন্তু কোনো ব্রিফ আলোচনা হয়নি, প্রত্যেকটা জিনিস বরং এক্সট্রা কিছু বলা হয়েছে। ওকে, চলো আমাদের চ্যাপ্টার এখানেই শেষ। তো থার্ড সামেটিভের সিলেবাস এইখানেই কমপ্লিট হলো, কারণ তোমাদের এর পরেরগুলো যেগুলো হবে সেগুলো হচ্ছে ফার্স্ট সামেটিভের সিলেবাসগুলোকে আবার আমরা রিভিশন করাবো। তোমাদের অলরেডি ফার্স্ট সামেটিভ হয়ে গেছে আমরা জানি, বাট ফিরবি আমরা তো পড়াইনি, তো তোমাদের কিন্তু ফার্স্ট সামেটিভের পার্টগুলো এর পরের থেকে আসবে। বাট এতক্ষণ পর্যন্ত যা হলো সেগুলো হচ্ছে পুরোপুরি আমরা থার্ড সামেটিভের, অর্থাৎ আমাদের অ্যানুয়াল যে পরীক্ষাটা, সেই অ্যানুয়াল পরীক্ষার পুরো এক্সট্রা সিলেবাসটা বা রেস্ট অফ দ্য সিলেবাস আমরা কমপ্লিট করলাম, ঠিক আছে। আশা করি তোমাদের প্রত্যেকটা জিনিস বুঝতে পেরেছো। না বুঝতে পারলে কমেন্টে জানাবে যে এই পোর্শনগুলো বুঝতে পারোনি। আর প্রত্যেককে বলছি এই নোটসটাকে তোমরা কিন্তু PW অ্যাপ থেকে নির্মাণ বাংলা বলে ব্যাচ নেমটা সার্চ করবে এবং নোটটা তোমরা পেয়ে যাবে। নোটটা ডাউনলোড করা খুবই ইম্পর্টেন্ট, কারণ প্রত্যেকটা রিয়াকশন আমি এইটুকু জানি যে তোমরা হাতে লেখোনি ভাই, তো নোটস ডাউনলোড করে নাও, সেখান থেকে প্রিন্ট আউট করে তোমরা ইজিলি পড়তে পারবে। চলো তাহলে আজকের জন্য টাটা, থ্যাংক ইউ, টাটা টাটা টাটা। ভালো করে পড়াশোনা করো, বেস্ট অফ লাক, আবার পরের ক্লাসে দেখা হবে।